বাট অনেক বড় লস হয়ে গেছে আমার মতে। বিকজ আমার কোনো ব্যাচের সাথে কোনো ব্যাচ মিলে না। আমি ১ মাসে যা শিখি ওইটার আমি প্রত্যেকটা ব্যাচে ইনক্লুড করি। এক কথায় আমার নিউ এক্সপেরিয়েন্স থাকে। এই মাসে আমি যেইভাবে মার্কেট দেখতেছি, আগামী ১ মাস যখন আমি ট্রেড করব, মার্কেটের ডায়নামিকনেসের কারণে যখন মার্কেট চেঞ্জ হয়ে যাবে, ওইটা আমি আগামী মাসে অলরেডি ইনক্লুড করে ফেলি। ওই সাইকোলজিতে অটো চলে আসে। আর আমার পুরা কোর্সের কোনো স্ক্রিপ্ট নাই যে আমি আজকে এটা শিখাবো, কালকে ওইটা শিখাবো। নো, এমন কিচ্ছু নাই। বিকজ আমি জানি যে কোনটার পর কোনটা যখন আমি শিখাইতে পারবো, ওইভাবে মানুষ ইজিলি বুঝবে। দ্যাটস ইট। বিকজ আমি আমার এক্সপেরিয়েন্স দিচ্ছি, আর আমি আমার যেইভাবে শিখছি বটম টু টপ ওইভাবে বোঝানোর ট্রাই করি। সো আমি এই বিষয়গুলো নিয়ে অত বেশি সিরিয়াস না। অ্যান্ড আমার কোনো ব্যাচের সাথে কোনো ব্যাচ মিলেও না। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি ভাইয়া। প্র্যাকটিস হচ্ছে আলহামদুলিল্লাহ। একটু সময় দেন, ১ মাস পর দেখবেন সব বুঝেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। যারা মিড টার্মে আছেন তাদের তো কোনো প্যারাই নেই, সব কিছু একদম আয়নার মতন স্বচ্ছ মনে হবে। যারা বিগেইনার একটু প্যারা হইতে পারে, ওইটা আস্তে ধীরে নিজের মানায় নিলেই দেখবেন ২-৩ মাসের ভিতরে হয়ে গেছে ইনশাআল্লাহ। এটা কোনো প্যারাই না। তো ভাই আজকে আমরা শুরু করি ইনশাআল্লাহ। ওকে, সো আজকে সবার আগে আমরা যেই জিনিসটা জানার ট্রাই করব সেটা হলো সেশন। বিকজ সেশনটা ইম্পর্ট্যান্ট। যেহেতু আজকে সেশন বন্ধ, বাট সমস্যা নেই, আজকে আমরা সেশনটা লার্নিং করি। এতদিন আমি সেশন বুঝাইতে পারতাম, বাট এতদিন সেশন বুঝাইলে হয়তো কি আপনি মার্কেটের সাথে ওইটা মার্চ করতে পারতেন না, ওইটা বুঝতেন না যে কোন সেশনে কী টাইপের সিচুয়েশন ক্রিয়েট হবে। এখনও যে অনেক বেশি বুঝবেন তা না, বাট এখন সময় আসছে সেশন সম্পর্কে বলার। তা না হইলে অনেক বেশি লেট হয়ে যাবে আবার। ওকে, সো ফরেক্সের ভিতরে মূলত ৪টা সেশন থাকে। ৪টা সেশন থাকে একটা ফরেক্স মার্কেটের ভিতরে। এখন এই ফরেক্স মার্কেটটা কেন সেশনের দ্বারা আওতাভুক্ত? বিকজ ফরেক্স মার্কেটটা ২৪ ঘন্টা খোলা থাকে, ঠিক আছে, বাট এই ২৪ ঘন্টার ভিতরে ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট মোমেন্টাম থাকে। ওকে, সো আমি যদি নর্মাল একটু ইজি করে বুঝাইতে চাই, ধরেন এটা একটা বাজার, যেই বাজারটা রাত দিন ২৪ ঘন্টা খোলা থাকে, বাট স্পেসিফিক টাইমে আমি ধরেন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাল অনেক ভালো মতন কিনতে পারবো। বিকজ এই সময় চালের দাম অনেক কম থাকে বা চালের দাম বেশি থাকে, তো বিজনেস করতে অনেক বেশি সুবিধা হয়। আবার বলি, বাজারটা কিন্তু ২৪ ঘন্টাই খোলা, বাট একটা স্পেসিফিক টাইমে আমি এক একটা জিনিস অনেক বেটার দামে কিনতে পারতেছি, অ্যান্ড ওইখানে ওই জিনিসগুলোই মানুষ বেশি দামে কিনা বেচা করে। যেমন ধরেন আমি ১২টা থেকে অন্য একটা টাইমে মাংস বেশি পাইলাম। সো ফরেক্স মার্কেটটাও তেমন, পুরো একটা অকশন মার্কেট। ওইখানে এক সময় ধরেন এটা একটা অকশনের রুম। সো এই অকশনের রুমের যদি আমি ৪টা ভাগে ভাগ করি, এক সময় ওই অকশন রুমের ভিতরে ধরেন গাড়ি বিক্রি হয়, এক সময় এই রুমের ভিতরে ধরেন আপনার অন্য কিছু বিক্রি হয়, এক সময় এই রুমের ভিতরে ধরেন আপনার কি বলে কোনো চাল ডাল বিক্রি হয় আর কি, এক কথায়। সো যেমন আমরা ওই যে ওয়েবিনার যে রুমগুলো থাকে, আমরা ওয়েবিনারের রুমগুলো দেখি, পুরো একটা জায়গা থাকে, ওইটার ভিতরে কেউ ওয়েডিং করে, কেউ জন্মদিন করে, কেউ কনফারেন্স করে, কেউ সেমিনার করে, কেউ ওয়েবিনার করে, বাট পুরা রুমটা কিন্তু খালি, যে যার মতন মিলায় নেয়। সো সেমভাবে আমরা পুরো ফরেক্স মার্কেটটা ২৪ ঘন্টা খোলা থাকে, বাট ডিফারেন্ট টাইম ফ্রেমে ডিফারেন্ট কান্ট্রির স্টক মার্কেট ওপেন হয়। ওই সময় ওদের দেশের কান্ট্রির স্টক মার্কেটে যারা ট্রেড করে তারা ট্রেড করে, দ্যাটস ওয়াই মার্কেটে মোমেন্টাম আসে। ওকে, সো অ্যাকর্ডিং টু ফরেক্স মার্কেট ৪টা সেশন আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আরও অনেক সেশন হয়, বাট ওগুলা অনেক বেশি ইম্পর্ট্যান্ট না, বিকজ ওগুলো ফরেক্সের সাথে সরাসরি কানেক্টেড না। বাট ফরেক্স মার্কেটের ভলিটিলিটির সাথে, ভলিউমের সাথে সরাসরি কানেক্টেড হইল আপনার সিডনি, টোকিও, লন্ডন অ্যান্ড নিউ ইয়র্ক সেশন। এই ৪টাই মূলত অ্যাকচুয়াল সেশন হয়। অ্যান্ড অনেকে দেখবে যে অন্য টাইম ফ্রেমেও সেশন ওপেন হয়, বাট ওই সেশনগুলোর ভিতরে তত বেশি ভ্যালিডিটি নাই। ভাই কারো কি মাইক ওপেন আছে? আজব ভাই, মাইক ওপেন করেন না ভাই। আমি তো মিউট করছি, তাও তো মাঝে মধ্যে অনেকেরটা হয়ে যায় ওপেন। মিউট করে রাখেন ভাইয়া, আপনাদের ক্লাস করতে কষ্ট হবে। মিউট করে রাখেন, থ্যাংক ইউ। ওকে, সো এখন আপনি অনেকে শুনতে পারবেন যে ইউএস সেশন, অনেকে শুনবেন যে ইউরোপ সেশন, অনেকে শুনবেন এশিয়ান সেশন। সো এগুলা কিন্তু এই ৪টা সেশনেরই কম্বিনেশন। মূলত ফরেক্স মার্কেটে সেশন এই ৪টাই হয়, বাট ইউএস সেশন হয় কখন?
যখন দুইটা সেশন একসাথে মার্জ হয় অ্যান্ড স্পেসিফিক একটা সেশনের ইউরো সেশন বলে, স্পেসিফিক দুইটা সেশনের এশিয়ান সেশন বলে, ইট ডিপেন্ড উপমহাদেশ মহাদেশ হিসাব করে এটার বলে। যেমন অ্যাকর্ডিং টু বাংলাদেশ টাইম ফ্রেম আমি এখানে যা দেখাইতেছি সব কিছু কিন্তু বাংলাদেশি টাইম ফ্রেম, এখানে কিন্তু অন্য দেশের টাইম ফ্রেম দেখাচ্ছি না, আমি আমার দেশের টাইম ফ্রেম, আমি যে দেশে আছি ওই দেশের টাইম ফ্রেম দেখাচ্ছি না, আমি বাংলাদেশের টাইম ফ্রেমই দেখাচ্ছি। সো সিডনি মার্কেটের ভিতরে আমরা যখন ট্রেড করব অ্যাকর্ডিং টু বাংলাদেশ টাইম ফ্রেম ভোর 3টা থেকে মার্কেট ওপেন হবে, ভোর 3টা বাংলাদেশি টাইম ফ্রেমে ফজরের আগে 3টা থেকে মার্কেট ওপেন হবে সিডনি অ্যান্ড দুপুর 12টা পর্যন্ত চলবে। এই সময় আমরা বেশিরভাগ মানুষ সিডনির যে মার্কেটগুলো থাকে ওই মার্কেটগুলোতে মোমেন্টাম পাবো। দেন টোকিওর যে সেশন থাকে সেটা হলো ভোর 6টা থেকে বাংলাদেশি টাইম ফ্রেমে, ভোর 6টা থেকে স্টার্ট হয়। অ্যান্ড যারা যদি কেউ অন্য কান্ট্রিতে থাকে নো প্রবলেম, কান্ট্রি চেঞ্জ হইলেও প্রবলেম নাই, আমরা এখান থেকে ইন্ডিকেটর দেখাই দিব। সো কান্ট্রি আপনি নিজে নিজে ম্যানেজ করতে পারবেন, নো প্রবলেম, ইটস নট আ ইস্যু। সো বাংলাদেশি টাইম ফ্রেমে 6টা থেকে ভোর 6টা থেকে স্টার্ট করে দুপুর 3টা পর্যন্ত টোকিওর সেশন চলে। এখন এই টোকিওর সেশনটারে স্পেসিফিক্যালি এশিয়ান সেশন বলে। সো কারো যদি আপনি শুনেন যেমন কেউ পডকাস্ট শুনতেছেন নিজের নলেজের বাড়ানোর জন্য, সো আপনি শুনলেন যে আমি এশিয়ান সেশনের ট্রেডার, তার মানে ও টোকিওর সেশনের ট্রেডার, বুঝে গেছে? অনেকে শুনবেন যে বলবে যে আমি ইউরোপের সেশনে ট্রেড করি, সো ও অ্যাকচুয়ালি লন্ডনের সেশনেই ট্রেড করে। এই লন্ডনের বেস কারেন্সি কি? ইউরো, জেবিপি মানে ব্রিটিশ পাউন্ড, দ্যাটস ওয়াই ও বলে যে আমি ইউরোপের সেশনে ট্রেড করি, মানে ইউরোপের সময় অনুযায়ী ট্রেড করে, বাট ও অ্যাকচুয়ালি করে কিন্তু লন্ডনের সেশনেই ট্রেড, বুঝে গেছে? সো এইখানে বাংলাদেশের টাইম ফ্রেমগুলো দেওয়া আছে, অ্যান্ড কোন টাইম ফ্রেমে সব থেকে বেশি ভলিটিলিটি আসে এটাও দেওয়া আছে, আপনারা দেখে নিন। বাট আমি একবার বইলা দিই, লন্ডন সেশন স্টার্ট হয় হলো 1টা থেকে 10টা পর্যন্ত। এই ভাই মিউট করেন ভাই, আজব, বললাম ভাই আপনাদের প্রবলেম হবে, আমি তো মিউট করে দিছি সবাই। আমি সবাই মিউট করে দিছি, তারপরও মাঝে আমি সবাই মিউট করে দিছি, তারপর মাঝে আমি সবাই মিউট করে দিছি, তারপর হ্যালো হ্যালো মাহমুদ আবদুল্লাহ ভাই, আপনি মিউট করেন ভাই। ভাই আপনি মিউট করেছেন ভাই। ওকে, সো লন্ডন মার্কেট ওপেন হয় বাংলাদেশে 1টা থেকে। এখন এখানে কথা আছে, এই যে 3টা 6টা 1টা 6টা এই জিনিসগুলোর ভিতরে কিন্তু আবার কনফ্লিকশন আসে। দুইটা টাইম ফ্রেমে মার্কেট ওপেন হয় অ্যাকর্ডিং টু নিউ ইয়র্ক অ্যান্ড এশিয়ান সেশন। কোনো কোনো সেশনের ভিতরে মার্কেট 1 ঘন্টা আগে ওপেন হয়, যেমন ওদের দুইটা ঋতু থাকে, একটা সামার একটা উইন্টার। উইন্টারে 1 ঘন্টা আগে মার্কেট ওপেন হয়, সামারে 1 ঘন্টা পরে মার্কেট ওপেন হয়। সো এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই, ইন্ডিকেটারে দেখলে আপনি অনেক ইজিলি এটা আইডেন্টিফাই করে ফেলতে পারবেন যে মার্কেট কখন ওপেন হচ্ছে, এটা কি 2টায় ওপেন হচ্ছে না 1টা বাজে ওপেন হচ্ছে, এটা আপনি নিজে নিজে একটু পর বুঝতে পারবেন। সো প্রবলেম নাই। সো এখানে যদি আপনি খেয়াল করেন, সিডনি মার্কেট শুরু হয় বাংলাদেশের সময় 3টায় অ্যান্ড টোকিওর মার্কেট ওপেন হয় বাংলাদেশের সময় 6টায়। সো এখান থেকে যদি আমি দুইটা জিনিস কমন নেই, কি কোনটা? 6টা হইল কমন, বিকজ টোকিও শুরু হয় 6টায়, সিডনিও শুরু হয় 3টায়, কিন্তু 6টা কমন টাইম। আর এইখান থেকে দেখেন টোকিও শেষ হয় 3টায় অ্যান্ড সিডনি শেষ হয় 12টায়। সো এখান থেকে 12টা পর্যন্ত একটা কমন টাইম। সো আমি বলতেই পারি দুইটা সেশন যখন একসাথে মার্জ হয় সকালবেলা মর্নিংয়ে 6টা থেকে 12টা পর্যন্ত, দুই সেশনের ট্রেডাররা যেহেতু একসাথে ট্রেড করে, তার মানে এখানে মার্কেটে হাই ভলাটিলিটি থাকে। ওকে, এইটা দুইটা সেশন মিলে মূলত এশিয়া সেশন বলা হয়, মূলত টোকিওরই এশিয়ান বলা হয়, বাট সিডনি ওভারল্যাপ হয়, এই জন্য সিডনিরেও অ্যাড করে ফেলছে এইখানে। সো এই দুইটা টাইম ফ্রেম 6টা থেকে 12টা পর্যন্ত মূলত এশিয়ান সেশন। অনেক ট্রেডাররা শুনবেন বলবে যে আমি এশিয়ান সেশনে ট্রেড করি, এটা হলো এশিয়ান সেশন। এবার যারা জব করেন তাদের জন্য মর্নিংয়ের সেশনটা ইম্পর্টেন্ট। অ্যাকর্ডিং টু মি, মর্নিংয়ে যখন আপনি ট্রেড করবেন আপনার মাথায় কোনো হেডেক থাকবে না, সকালে উঠলেন, নামাজ পড়লেন, মেডিটেশন করলেন, ওয়ার্কআউট করলেন, ইটস টু গুড। দেন মার্কেট অ্যানালাইসিস করে 2-3 ঘন্টা ট্রেড করে 9টা বাজে অফিসে চলে যান। 6টা to 9টা 3 ঘন্টা ইজ টু মাচ টাফ, বেটার সময়। বাট আমরা যখন সকালবেলা সেশনে ট্রেড না কইরা সারা দিন ঝয়ঝামেলা কইরা রাত্রেবেলা বাসায় আসি, তখন আমরা চিন্তা করি যে এই যে নিউ ইয়র্কের সেশনে ট্রেড করব। তখন হয় কি, সারা দিন আমরা অনেক এগ্রেসিভ থাকি, আমাদের বাংলাদেশের কন্ডিশন ভালো না, কলিগের সাথে ব্যবহার ভালো হয় না,
বস উল্টাপাল্টা কাজের প্রেশার দিয়ে রাখে। সো সব মিলিয়ে জিলে আমরা কেমন জানি রিভেঞ্জ মোডে চলে যাই, মানে অনেক বেশি এগ্রেসিভ হয়ে যায়। এটা স্বাভাবিক, বিকজ এত কষ্ট আর সহ্য হয় না। তখন মনে হয় যে না, মার্কেটে তো লট অফ মানি, সো আমি এগ্রেসিভ লটে ট্রেড করে আমি এখান থেকে প্রফিট করে আমার ক্যারিয়ার গুছায় ফেলি। তখন হয় কি আমরা এগ্রেসিভ করি। সো আমি আমারটা বলতেছি, আমি যখন জব করতাম সকালবেলা, মোস্ট অফ দ্য কেসেস সকালেই ট্রেড করার ট্রাই করতাম, বিকজ আমার অফিস শুরু হতো 9টায়। সো আমি জিমে যাইতাম সকালবেলা 6টার দিকে জিমে যাইতাম। সো জিমে যায় আমি মার্কেট অ্যানালাইসিস করতাম জিমে যাওয়ার আগে, টোটালি মার্কেট অ্যানালাইসিস করে দেন জিমে যখন যাইতাম ল্যাপটপ নিয়ে আমি জিমে যাইতাম, সব কিছু আমার ড্র করা, জিম করতাম মার্কেট দেখতাম, জিম করতাম মার্কেট দেখতাম, যখনই দেখতাম আমার কন্ডিশন মিলছে ট্রেড নিতাম আর জিম করতাম, দ্যাটস ইট। সকালবেলা আবার অফিসে চলে যেতাম। এটা একদম বিগিনার লেভেলে। এখন তো আর এই প্যারা হয় না, এখন তো পিসির সামনেই বসে থাকি। সো আমি জিমে যাইতাম দেখে এটা করতাম, ল্যাপটপ নিয়ে যাইতাম। সো আপনার কাছে যদি জিম না থাকে অ্যান্ড যদি আপনি না জানো, এটা আপনার অভ্যাসে না থাকে, নো প্রবলেম, আপনি সকালে ট্রেড করেন, ইটস উইল বেটার ফর লং টার্ম, বিকজ আপনার মাথায় কোনো হেডেক থাকে না। সুন্দর একটা ঘুম, দেন নামাজ, আল্লাহ তাআলা রাখলেন, আপনি এমনি পিসফুল ফিল পাবেন। আর সাকসেস ইজ এ হ্যাবিট, এটা আমরা মোটামুটি সবাই জানি ভাই। আমাদের সাকসেস একটা জিনিসের উপরে ডিপেন্ডেবল না, অনেকগুলো জিনিসের উপরে ডিপেন্ডেবল। আমাদের মোটিভেশন, আমাদের লং টাইম প্ল্যানিং, দেন আমাদের ডিসিপ্লিন, আমাদের কনসিস্টেন্সি মেনটেন করা, ওয়ার্ক করা, এই জিনিসগুলো আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আজকে ধরেন আমি চিন্তা করলাম যে বডি বানাবো, পুরো মোটিভেটেড ফিল করে আমি একদিন 20 ঘন্টা কোবায় ফেললাম, লাভ নাই ভাই, পরের দিন আমি অসুস্থ হয়ে যাব। বাট আমি মোটিভেশন তো পাইলাম। দেন সেকেন্ড স্টেপ যেটা থাকবে সেটা হলো আমি প্ল্যান করব, হ্যাঁ আমি দৈনিক 1 ঘন্টা করে ট্রেড করব। সো মোটিভেশন পাইলাম, দেন আমার প্ল্যান হইলো আমি দৈনিক 1 ঘন্টা করে ট্রেড করব, দেন আমি ডিসিপ্লিন মেনটেন করলাম, প্রত্যেক দিন সকালবেলা ট্রেড করব। 3 নাম্বার কনসিস্টেন্সি মেনটেন করে ট্রেড করবই, মানে ওয়ার্কআউট করবই। মানুষের জীবন সাকসেস এই 4টা জিনিসের সমন্বয় হয়। এর ভিতরে একটা, মানে আমরা যেমন আমাদের শরীরে 5ম ইন্দ্রিয়া থাকে, সো এইখানে এই 4টা ইন্দ্রিয়া পাই ফর সাকসেস। একটা মিসিং হয়ে যাবে, আপনার লো হয়ে যাবেন। কনসিস্টেন্সি মেনটেন করে প্রত্যেক দিন একটা জিনিস করতে থাকেন, দেন আস্তে আস্তে ওইটা ডিসিপ্লিন হ্যাবিটে কনভার্ট হয়ে যাবে। দেন ওইটা আপনার যদি বেটার প্ল্যানিং থাকে, দেখবেন অটোমেটিক ওইটা এক্সিকিউট হয়ে গেছে। 1 মাস পর দেখবেন আপনার বডিতে চেঞ্জ আসতেছে, আপনার ভালো ঘুম হচ্ছে, আপনার মাসাল ফুলতেছে, আপনি ভালো খাওয়া দাওয়া করতেছেন, আপনার বোঝা যাচ্ছে যে হ্যাঁ আপনি আসলে 1 মাস ধরে ওয়ার্কআউট করতেছেন। বাট 1 দিন 2 দিনে কিন্তু কোনো কিছু হয় না, তাই না? সো আস্তে আস্তে ডিসিপ্লিন বিল্ড করেন। বডি আমাদের শরীরে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি বলি না যে আপনি ওয়ার্কআউট করে একদম ছিঁড়াবিড়া ফেলেন, নো, ছিঁড়াবিড়া ফেলতে হবে না, বাট অ্যাটলিস্ট বাসায় যদি থাকেন, জিম যদি দূরে থাকে আর জিমে যদি যাওয়ার টাইম না পান, অ্যাটলিস্ট বাসায় ভাই 100 স্কোয়াট মারেন, 100 পুশ আপ দেন, এটা কোনো প্যারাই না। 100 স্কোয়াট মারলে আপনার পেট, আপনার রান, আপনার লোয়ার অ্যাঙ্গেল সব দেখবেন হয়ে গেছে। আর 100 পুশ আপ মারলে আপনার উপরের সাইড ওয়ার্কআউট হয়ে গেছে। এটা করতে আপনার বেশি জোর 20 থেকে 25 মিনিট সময় লাগবে যদি জিরায় জিরায় করেন। 1 মাস বাসায় যদি পুশ আপ করতে পারেন, অটোমেটিক দেখবেন ভাই আপনার বডিতে চেঞ্জেস চলে আসছে, বিকজ এটা সায়েন্টিফিক্যালি প্রচুর প্রুভড আছে। অ্যান্ড এটা নিয়ে অন্তত শত শত ভিডিও আছে ইউটিউবে। আপনি ইউটিউবে যায় সার্চ করেন যে 100 পুশ আপ ডে 1, ডে 30, দেখেন আপনার ভিতরে কী পরিমাণ চেঞ্জ আছে। অ্যান্ড এরা এটা লাইভ করে দেখায়। অ্যান্ড আমি নিজে করছি ভাই, আমার কাছে যখন জিম দূরে ছিল, জিম যাইতে পারতাম না, আমি বাসার ভিতরে সিমেন্টের জিনিসপত্র দিয়ে পরে ওয়ার্কআউট করতাম। ইট উইল হেল্প। কেন? বিকজ প্রত্যেকটা মানুষ সকাল 10টা পর্যন্ত ঘুমায়, আমি সকালবেলা ওইটা মর্নিংয়ের ভিতরে দৌড়াচ্ছি, আমি সকালবেলা ওইটা নর্মাল জিনিসেই পুশ আপ দিচ্ছি। সো এটা আপনার ফিল করাবে যে হ্যাঁ আমি সাকসেসের পথে আগাচ্ছি। এবার আপনার বয়স যত হোক ভাই, আপনার বয়স 40 হোক, আপনি 100 পারবেন না, 10টা দেন, বাট হ্যাবিট বিল্ড করেন। সাকসেস ইজ এ হ্যাবিট, প্রত্যেকটা জিনিসের উপরে আপনার ডিপেন্ডেবল। আর ট্রেডিংয়ে তো 100% ভাই মেডিটেশন, জিম ইম্পর্ট্যান্ট, উইদাউট ডাউট। ট্রেডার হইতে হলে আমি তো বলি আপনার 100% ভাই জিম করতে হবে, ট্রেডার হইতে হলে আপনার 100% মেডিটেশন করতে হবে, বিকজ টোটালি ব্রেইনের খেলা। আর আপনি যখন নিজের পুশ করবেন তখন আপনার রক্ত চলাচল বাড়বে, আপনার ব্লাড প্রেশার কমে যাবে আস্তে আস্তে, আপনি সেফ থাকবেন। বিকজ যারা ট্রেড করে এরা অনেক বেশি মেন্টাল প্রেশার নেয়। সো আমি তো ভাই আমার ভাই বাসা হইতে শুরু করে এনি কাইন্ড অফ জায়গা, সব জায়গায় একটা করে জিম দেওয়া, প্রত্যেকটা জায়গায় জিম দেওয়া, প্রত্যেকটা জায়গায়, আমার বাসায় জিম দেওয়া, আমার অফিসে জিম দেওয়া, দুইটা অফিসেই জিম দেওয়া। একটা বাসা একটু লো, ওইখানেও আমার অলমোস্ট 20 থেকে 25 লাখ টাকার জিনিস কিনা ওয়ার্কআউটের। বিকজ অফ আমি যেইখানেই যাই আমি চাই যে ওয়ার্কআউটটা মিস না হয়। হ্যাঁ, আমি বডির জন্য ওয়ার্কআউট করি না,
আমি ধরেন মানুষ কি করে, যেদিন আর্মসের ওয়ার্কআউট করে একদিন টানা 6টা থেকে 7 ধরনের আর্মসের ওয়ার্কআউট করে। আমি এটা করি না, আমি প্রত্যেক দিন ধরেন 15টা পুশ আপ, 15টা স্কোয়াট, এইভাবে মানে বডির যতগুলো জিনিস আছে এগুলা প্রত্যেকটা আমি শরীরের ভিতরে, আমার বডিতে চেঞ্জ নাই, বাট আমি ভিতর থেকে কনফিডেন্ট ফিল করি, আমার শরীর অনেক ভালো থাকে। সো এটা ইম্পর্টেন্ট ভাই। সো মর্নিংয়ে উঠেন, ইটস বেটার। যদি আপনি চাকরি বাকরি করেন অ্যান্ড দিনের বেলা যদি আপনার প্যারা হয় রাত্রে ট্রেড করতে, সকালে ট্রেড করেন। মার্কেটে অল দ্য টাইম ভলিটিলিটি থাকে। আপনি যদি এশিয়ান সেশন পিক করতে পারেন, আমি দেখাচ্ছি একটু পরে, আপনি হিউজ ভলিটিলিটি পাবেন, কোনো প্যারা নেই, কোনো সমস্যা নাই। বাট সাইকোলজি চিন্তা রাখবেন, যদি বিকালবেলা আপনার হেডেক হয়, প্যারা থাকে, রিভেঞ্জ হয়ে যান, বেশি এগ্রেসিভ হয়ে যান, তাহলে সকালবেলা ট্রেড করেন। আর ভাই হ্যাবিটটা বিল্ড করেন, এই ডিসিপ্লিনটা মেনটেন করেন, সকালে উঠেন, ইটস উইল বেটার। আপনি জানেন হয়তো, অনেকে হয়তো এই রেশিওটাও দেখছেন, অক্সফোর্ড ইউনিভার্সিটির একদল গবেষক 2 বছর গবেষণা করছে, এর ভিতরে 100 জন মানুষ নিছে, 50 জন মানুষের প্রত্যেক দিন রাতে ঘুম পাড়াইছে, আর 50 জন মানুষের প্রত্যেক দিনে ঘুম পাড়াইছে। অ্যান্ড ওই 50 জন মানুষ প্রত্যেক দিন ভোরের বেলা উঠছে, আর 50 জন মানুষ ভোর দেখে নাই। এদের গড় আয়ু প্রায় 13 থেকে 14 বছর বাইরে গেছিলো, যারা রাত্রে ঘুমাইছেন সকালবেলা মর্নিং দেখছে। আর ভাই বিশ্বাস করেন, সকালের মর্নিং অনেক সুন্দর, পুরো দুনিয়া ঘুমায়, আপনার হাতে কফির মগ। এগুলো ফিল করতে হয় ভাই, আর নাহলে সাকসেস আসে না। আমি করি দেখে আপনারা বলতেছি, ইটস উইল হেল্প লং টাইমে। যে আপনি কী করবেন, একটা মানুষ কী করে, আপনার কাছে আজকে 1 কোটি টাকা আছে, কী করবেন আমার বুঝান। আপনার কাছে 2টা গাড়ি আছে, কী করবেন। সব পায়া যাওয়ার ভিতরে ভাই মজা নাই, বিশ্বাস করেন, এটা না পাইলে বুঝতাম না। সব পায়া যাওয়ার ভিতরে মজা নাই। আপনার বডি আপনার কনফিডেন্স শো করে, আপনার সাইকোলজি, আপনার চিন্তাধারা। আপনার কাছে এখন 1 কোটি টাকা থাকলে দেখবেন আপনার বোরিং লাগতেছে। টাকাওয়ালা মানুষের অনেক বোরিং লাগে ভাই, ওদের লাইফে কিছু করার থাকে না। বিকজ যতক্ষণ আপনি একটা জিনিস চাওয়ার উপরে লাইগা যাবেন, যেমন ধরেন আমরা যখন কারো বার্থডে পালন করি বা বিয়া পালন করি, বিয়ার আগে 10-15 দিন কত অ্যারেঞ্জমেন্ট ভাই। যখন বিয়াটা হয়ে যায়, প্রত্যেকটা মানুষ যখন খায়া চইলা যায়, দেখবেন ডেকগুলা যখন খালি পড়ে থাকে, কোনো মানুষ নাই আশেপাশে, তখন তো লোনলি লাগে। একটা জিনিস হয়ে যাওয়ার পর আর মজা লাগে না। আপনি দেখবেন কোনো কিছু পাওয়ার জন্য অনেক কিছু করতেছেন, যখন এটা অ্যাচিভ হয়ে যায় আর ভাল লাগে না। সো নিজের এমনভাবে বিল্ড করেন যে কোনো না কিছু আপনি চানই, কোনো না কিছু আপনি চানই। আমি চাইলে প্রত্যেক দিন প্রফিট করে আমার ক্যারিয়ার গুছিয়ে ফেলতে পারি, বাট মাল্টিপল বিজনেস ক্যান, ইচ্ছা করে নিজের পুশ করি, যাতে কিছু না কিছু করার লাগে। আর নাহলে ভাই আমরা অনেক বেশি অলস হয়ে যাব। মানুষের জীবনের চাহিদা ফুলফিল হয়ে গেলে কিন্তু মানুষ বোর হয়ে যায়, এটা যেদিন হবে সেই দিন বুঝবেন। একটা জিনিস পাওয়া গেলে ওই জিনিসের কদর থাকে না। সো অল দ্য টাইম কিছু না কিছু পাওয়ার আশাতেই থাকেন। সো এইখানে আপনার ওয়ার্কআউট অনেক বেশি হেল্প করে, বিকজ এই একটা জিনিস 24 ঘন্টায়, যেইখানে আপনি 2 ঘন্টা প্রত্যেক দিন অনায়াসে দিতে পারবেন, যেটার আউটপুট আপনি জিন্দগিতে খারাপ পাবেন না, বেটার ছাড়া। ওয়ারেন বাফেট ভাই 70 বছর বয়স, বেড়ার 76 না 77 বছর বয়স, এখনও ওয়ার্কআউট করে, প্রত্যেক দিন ওয়ার্কআউট করে। জেফ বেজোস প্রত্যেক দিন ওয়ার্কআউট করে। ইলন মাস্কের বডি তো আপনারা সবাই দেখছেনই, কেন করে, এদের তো টাকা পয়সা কম নাই। সো ওয়ার্কআউটটা মানুষের লাইফে অনেক ইম্পর্টেন্ট ভাই। আপনার ভুঁড়ি বাইরা যাক, আপনার অনেক বড় প্যাট হোক, সমস্যা নাই, বাট আপনি ভিতর থেকে ফিট থাকেন, ইট উইল হেল্প ফর লং টাইম। সো এই অভ্যাসটা করেন। আর জিম যান ভাই, প্লিজ জিম যান, প্লিজ। মজা তো পান নাই, বুঝবেন না, টানা 2 মাস করেন কষ্ট করে, এরপর দেখবেন যে প্রত্যেক দিন যাইতে ইচ্ছা করে। ড্রিমই দেখবেন সকালবেলা, রাতে ঘুমাবেন তাড়াতাড়ি যে কখন সকালবেলা উঠে জিমে যাবেন। ওকে, সো এগুলা মানে মানুষের সাকসেসের হ্যাবিট বিল্ড করেন, সুবিধা হবে। সো সকালে এই মানে মেডিটেশন, ওয়ার্কআউট যা থাকে কইরা পরে জিম করেন ফ্রেশ মাইন্ডে। ওই সময় আপনারা কেউ ডিস্টার্ব করবে না। আর এইখানে তো সাইকোলজিক্যাল খেলা আপনারা এতদিনে তো বুঝে গেছেন, লার্নিং তো খুব কম, পেশেন্সলি ওয়েট অ্যান্ড সাইকোলজির খেলা। ওকে, অ্যান্ড বাংলাদেশের টাইম ফ্রেমে একটা সামার সেশনে 2টা বাজে লন্ডন মার্কেট ওপেন হয়। এখন এই ডিফারেন্ট সিডনি মার্কেট, টোকিও মার্কেট, লন্ডন মার্কেট, নিউ ইয়র্ক মার্কেটের আবার ডিফারেন্ট কারেন্সি থাকে, নোট করেন। সিডনি মার্কেটে যখন আমরা ট্রেড করি তখন AUD, এইটার বেস কারেন্সি বানায় ট্রেড করবেন। NZD, নিউজিল্যান্ড ডলার, বেস কারেন্সি বানায় ট্রেড করবেন। USD, বেস কারেন্সি বানায় ট্রেড করবেন। বিকজ সিডনির মার্কেটে এই 3টা কারেন্সি মেজর কারেন্সিতে কাজ করে। আপনি সিডনির মার্কেটে যা যদি ইউরো খুঁজেন, অনেক বেশি পাম্প পাবেন না, বিকজ সিডনির মার্কেটে এই কারেন্সিগুলো ভ্যালিডলি কাজ করে। টোকিওর সেশনে 2টা কারেন্সি খুবই ভালো, একটা হলো ইউএসডি সব জায়গাতে কমন, ইউএসডি, দেন হলো আপনার JPY, জাপানিজ ইয়েন। লন্ডনে যখন ট্রেড করবেন ইউরো, JBP,
লেখা রাখেন, কাজে দিবে, বা স্ক্রিনশট দিয়ে রাখেন, ক্লাস পরে যখন দেখবেন তখন লেখা রাখেন। জেবিপি, দেন হলো আপনার সিএচএফ, সুইস ফ্রাঙ্ক, দ্যাটস ইট, আর ইম্পর্টেন্ট না। আর নিউ ইয়র্কের ভিতরে হইলো আপনার ইউএসডি, সিএডি, ক্যানাডিয়ান ডলার, ডান। সো আপনি যখন সিডনি মার্কেটে ট্রেড করবেন, এই মার্কেট আর গোল্ড আর বিটিসি তো অল দ্য টাইম থাকে, ওইটা নিয়ে প্যারা নাই। ওইটা আপনার ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে কাজে দিবে। যে আপনি যদি দেখেন যে মর্নিং সেশনে গোল্ডে আপনি কোনো বেটার আউটপুট পাইছেন, ট্রেড নেন। আপনি ডাউ জোন্সে বেটার আউটপুট পাইছেন, ট্রেড নেন। বাট ডাউ জোন্স সব থেকে ভ্যালিডলি কাজ করে লন্ডন অ্যান্ড নিউ ইয়র্কে। ওকে, মাথায় রাখেন ডাউ জোন্স। বাট এগুলো আমরা পরে আসি। জাস্ট শুধু ফরেক্সের কারেন্সি যদি চিন্তা করি, এই কারেন্সিগুলোতে অনেক বেশি পাম্পিং থাকে মার্কেটে। সো এইখানে আমি বইলেও দিছি হাই ভলিউম। নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন মার্কেট ওপেন হয় বাংলাদেশের সময়ে। দেখেন এইখানে দেওয়া আছে সামার সেশন ওপেন সময় অনুযায়ী। আপনি চাইলে 6টা থেকেও দেখতে পারেন। যখন মার্কেট ওপেন হবে তখন থেকে আমি দেখাই দিচ্ছি একটু পরে। নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন যখন ওভারল্যাপ হবে, মানে দুইটা সেশনে আপনি ভ্যালিডলি মুভ করতে পারবেন, একটা সকালবেলা একটা বিকালবেলা সন্ধ্যায়। সো সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত মার্কেটে ভলিটিলিটি থাকে। যদি আপনার হেডেক না থাকে আপনি চাইলে ট্রেড করতে পারেন। বাট এশিয়ানের তুলনায় ইউরোপ সেশনে অনেক বেশি ভলাটিলিটি থাকে। এশিয়ান সেশনে যদি 30% মানুষ ট্রেড করে, এই দুইটা সেশন মিলে যখন ট্রেড হয় তখন 70% মানুষ ট্রেড করে। সো আইডিয়ালি আপনি সিডনি টোকিওতে যেই ভলিউম পাবেন ওইটার থেকে ডাবল ভলিউম পাবেন নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডনে। তার মানে এই না যে এইখানে আপনি ট্রেড করতে পারবেন না, বহুত পারবেন। আর যখন অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন যেটা ক্যারিয়ারই বানায় ফেলবেন, আপনার অফিসে যাওয়া লাগে না, প্যারা নাই, ঘরে বসেই চিল করেন, অ্যান্ড আপনার আদার্স বিজনেস আছে, তখন আপনি অটোমেটিক নিউ ইয়র্ক আর লন্ডনে শিফট করে ফেলতে পারেন। বাট আমি আমারটা বলি, আমার যখন হেডেক হইতো বিকালবেলা ট্রেড করলে, বিকজ কাস্টমারের সাথে ডিল করলে এদের অনেকের ব্যবহার ভালো না। সো দোকানওয়ালারও মাঝে মধ্যে খারাপ আচরণ করতো। সো রাত্রে আমি দেখতাম ট্রেড করলে আমার প্রবলেম হয়, বিকজ আমি অনেক বেশি এগ্রেসিভ হয়ে যাই, মানে অনেক বেশি রিভেঞ্জের মোডে চলে যাই। হ্যাঁ, আমার গালাগালি করছে, আমি ট্রেড করে এখনই নিজের ক্যারিয়ার গুছিয়ে ফেলবো। সো হ্যাঁ, একদিনে হয়তো 1000-2000 বানায় ফেলতে পারবো, বাট এটা তো আর দৈনিক পারবো না। একদিন জিরো হয়েই যাইতো, এই জন্য লসটাও বেশি হইতো। বাট যখন আমি মর্নিংয়ে ট্রেড করতাম, আমার ভিতরে কোনো প্যারা থাকতো না, কোনো হেডেক থাকতো না। লস করে ফেললে চিন্তা করতাম, ওকে আমার তো সেকেন্ড ইনকাম আছে, আমি তো দোকানে যাচ্ছি, টাকা তো ইনকাম করতেছি। দেন দেখেন সিডনি অ্যান্ড টোকিও, এই দুইটা মার্কেট সকালবেলা 6টা থেকে 12টা পর্যন্ত ওভারল্যাপ হয়। সো আপনি চাইলে 6টা থেকে 9টা পর্যন্ত ট্রেড করলে 3 ঘন্টা ইটস টু মাচ 3 ঘন্টা এনাফ, মোর দ্যান এনাফ। দেন টোকিও অ্যান্ড লন্ডন, একটা থেকে দুইটা একটা মার্কেটে পাম্পিং আসে, এটার আমরা প্রি মার্কেট বলি। লন্ডন ওপেন হওয়ার আগেও মার্কেটে একটা বুম আসে, অ্যান্ড টোকিওটা শেষ হয়ে যায়, এটার জন্য একটা মার্কেটে বুম আসে। নিউ ইয়র্ক অ্যান্ড সিডনি যখন দুইটা ওভারল্যাপ হয়, বাট এটা ভোরে একদম রাতে। সো এইটা আমরা ঘুমায় থাকি তখন, এইটা দরকার নাই। আপনি দুইটা সেশন বানান, নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন মানে সন্ধ্যার সেশন অ্যাকর্ডিং টু বাংলা, অ্যান্ড আপনার লন্ডন, সিডনি অ্যান্ড টোকিও মর্নিং সেশনে। এই দুইটা সেশন আপনি মিলান, এটা হলো রাতের সেশন, এটা হলো দিনের সেশন। আর এইটা তো দুপুরে 1 ঘন্টা টাইম ফ্রেম, বাট 1 ঘন্টার জন্য না আসেন, বাট এই দুইটা টাইম ফ্রেম মিলায় ট্রেড করেন। এবার আসেন আমরা এটা বোঝার জন্য ইউএসডি ক্যাটে যাই, অ্যান্ড দেন এই জায়গা থেকে ওই যেখান থেকে আমরা ট্রেড নিয়েছিলাম দেখছেন, যদিও আমি মার্কেটে কালকের পরে ট্রেড করি না, আজকে এখানে আসি না, শুধু গোল্ডে ট্রেড করছিলাম। একদম এক্স্যাক্ট ওই জায়গা থেকেই ট্রেড রান হয়েছে যেখান থেকে আমরা পেন্ডিং অর্ডার দিয়েছিলাম। এক্স্যাক্ট ওই জায়গাতে আইসাই আপনারে টার্গেট দিয়ে দেন, ব্রেক ইভেনে চলে গেছে মার্কেট। বাট আমি ট্রেড নেই এখানে, এটা কালকে ওই যে আপনাদের ক্লাসের সময় ড্র ছিল ওইখানেই। ওকে, সো এইখান থেকে দেখেন ইন্ডিকেটরে যাবেন, ইন্ডিকেটর যাওয়ার পর সেশন সার্চ করবেন, এখানে আছে সেশনের লাক্স অ্যালগো। সেশনটা মারেন, তাইলেই আপনি বুঝবেন যে আসলে কোন টাইম ফ্রেমের আপনার সেশন ওপেন হচ্ছে। সো এখান থেকে আমি 5 মিনিটে যাই যাতে আপনি অনেক ভালো মতন বুঝেন। ওকে, সো এখান থেকে টাইমটা সিলেক্ট করে নিয়েন, যেই কান্ট্রিতে আছেন উনি ওই কান্ট্রির টাইম সিলেক্ট করে নিয়েন। আমি বাংলাদেশের কান্ট্রি সিলেক্ট করে রাখছি, ইউটিসি +6 ঢাকা। সো এটা ঢাকার টাইম ফ্রেমে আছে অলরেডি। এই টাইম ফ্রেম ঠিক না থাকলে কিন্তু সেশনের টাইম ফ্রেম ঠিক থাকবে না। সো এখান থেকে দেখেন আমি ঢাকা কইরা রাখছি, থাকুক। দেন এবার এইখান থেকে আপনি সেশন দেখতে পারবেন। ওকে, ইউএসডি ক্যাটের ভিতরে আছি আমরা, এই যে দেখেন 7টা বাজে। সো বর্তমান সিচুয়েশনে এখন যে সামার সিচুয়েশন চলতেছে, মেবি
দ্যাটস ওয়াই এইখান থেকে দেখেন 7টা বাজে মার্কেট ওপেন হচ্ছে। কি মার্কেট? নিউ ইয়র্কের মার্কেট। এই দেখেন, এই যে নিউ ইয়র্কের মার্কেট দেখছেন, আমি বড় করে দিই টেক্সটগুলো। সো আপনি ওইখান থেকে তো ম্যানুয়ালি দেখছেন, আপনি এইখান থেকেও দেখতে পারবেন, প্রবলেম নাই। এই যে এখানে টাইম ফ্রেমগুলোও আছে। অ্যান্ড সিডনি মার্কেটটা আমি এখান থেকে ব্ল্যাক করে দিই যাতে বোঝা যায়। ট্রেন লাইনও চলে দিতে পারেন, বাট দরকার নাই। ভিজিবিলিটি, স্টাইল থাক, লাগবে না, এইটাই ওকে দিয়ে দিই। ওকে, সো দেখেন এখান থেকে আমার নিউ ইয়র্কের মার্কেট ওপেন হয়েছে, খেয়াল করছেন? এই যে এবার যদি আপনি নর্মালি একটু চিন্তা করেন, আমি একটু আগে আপনারা দেখাইছিলাম যে যখন আমরা নিউ ইয়র্ক মার্কেটে ট্রেড করি, ইউএসডি অ্যান্ড সিএডি, ক্যানাডিয়ান ডলার অ্যান্ড ইউএস ডলারের মার্কেটে ভালো মানের পাম্প থাকে। খেয়াল করেন, এর আগে মার্কেট লন্ডন সেশনে দেখেন, লন্ডন সেশনে কিন্তু মার্কেটে তেমন কোনো পাম্প নাই। কেন? বিকজ এই যে কারেন্সি পেয়ার, এটা নিউ ইয়র্কের কারেন্সি পেয়ার। দ্যাটস ওয়াই নিউ ইয়র্ক যখন ওপেন হওয়াই স্টার্ট হয়েছে, তখনই দেখেন মার্কেটের ভিতরে পাম্পিং। সো এই মার্কেট যখন ওপেন হয়, ডিফারেন্ট ডিফারেন্ট কনফ্লিকশন থাকে। অনেকে বলে যে মার্কেট যেই দিকে ওপেন হবে, প্রথম 5 মিনিটের ক্যান্ডেল যা হবে মার্কেট তাই হবে। সো এগুলা আসলে ভ্যালিডিটি নাই কোনো এইসব কথাবার্তার। সবার আগে মার্কেট ওপেন হয়েছে, ফ্রিলি মুভ করছে মার্কেট ফর সাপোর্ট লেভেল। সবাই এই বাইং দেখা বাই করছে, দুনিয়ার সবাই, যত মানুষ সেশনে ট্রেড করে এই বাইং দেখা বাই করছে। কেউ এইখান থেকে বাই করছে, কেউ এইখান থেকে বাই করছে। সো কেউ যদি এইখান থেকে বাই করে থাকে, এটা যদি লন্ডন সেশনের, এটা যদি ওর টার্গেট থাকে, ওর স্টপ লস নিচে, এটা হলো এইখান থেকে যদি কেউ বাই করে, দেন এইখান থেকে যদি কেউ বাই করে এই ক্যান্ডেলের পরে, তাইলে এই লন্ডনের নিচে ওর স্টপ লস। সো সেশন ওপেন হওয়ার পরেই মার্কেট কি হয়? ম্যানিপুলেশন হয়, উই নো দ্যাট। অ্যান্ড মার্কেট নিচে আসে উপরে যাবে আমি জানি। অ্যান্ড যদি আমি জানি যে মার্কেট নিচে আসে উপরে যাবে, এটার ভিতরে কোনো খারাপ কিছুই নাই, ও ভ্যালিড, ঠিক আছে সব কিছু। বাট প্রবলেমটা হইল, যেই দিকে মানুষ বেশিরভাগ ভাবে মার্কেট ওইটাই করে না, মার্কেট ওইটার উল্টা করে। সো একে মার্কেট নিচে, দিস ইজ এ সাপোর্ট লেভেল, সবাই এখান থেকে বাই করবে। ওকে, সবার বাই অর্ডার রান করাইছে। দেন সেশন ওপেন হওয়ার সাথে সাথেও বাই আসছে, সবাই ভাবছে যে মার্কেটে মোমেন্টাম। ক্যান্ডেলগুলো দেখবেন সবগুলো ক্যান্ডেলের রিজেকশন নিচের থেকে, আর নিচের থেকে ক্যান্ডেলের রিজেকশন মানে হলো বাইং প্রেশার, উপর থেকে ক্যান্ডেল রিজেকশন মানে হলো সেলিং প্রেশার। সো যেহেতু রিজেকশন, সবাই এখান থেকে বাই 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 বাই। একটা ক্যান্ডেল আইসা এদের সবার স্টপ লস হিট করায় দিয়া দেন ট্রেড নিয়ে নিছে। এবার এইখানে যারা ট্রেড নিছে, এদের যাদের স্টপ লস হিট, এরা এইখানে বেশিরভাগ মানুষ ট্রেড এন্ট্রি করার সাহসী পায় নাই। সো দুনিয়ার সবাই যেখানে ট্রেড নেয় ওইখানে কিন্তু আমরা ট্রেড নিই না। অ্যান্ড আমি লাইভে ওইটা দেখাইছি, সবাই যেখানে ট্রেড নেয় আমরা ওইখানে ট্রেড নিই না, আমরা ডিফারেন্টভাবে মুভ করি। সুন্দর মতন ইজিলি মার্কেট মুভ, কনসলিডেশন, দেন সেকেন্ড কনসলিডেশন আপনার মার্কেটে প্রফিট দিয়ে দিছে। সো সেশনেরও কিন্তু অনেকগুলো ঝয়ঝামেলা আছে। অনেকে ভাবে যে সেশনে ট্রেড করা অনেক ইজি, নো, সেশনে অনেক বেশি ম্যানিপুলেশন হয়, এটা কিন্তু প্রবলেম। অ্যান্ড যদি আপনি এখানে খুবই ইজিলি খেয়াল করেন, নর্মালি দেখবেন যখনই নিউ ইয়র্কের মার্কেট ওপেন হয়, তখন এইসব কারেন্সিতে মার্কেটে ভালো মানের মোমেন্টাম চলে আসে, অনেক মোমেন্টাম চলে আসে বিকজ অফ সেশন। এখন এটা কিন্তু সিডনির সেশনের না, দেখেন এই জন্য সিডনিতে মুভমেন্ট নাই। এটা টোকিওরও সেশনে না, টোকিওতে মুভমেন্ট নাই। অল দ্য টাইম খেয়াল করেন নিউ ইয়র্কে বেশি মুভমেন্ট অ্যান্ড লন্ডনে বেশি মুভমেন্ট বিকজ অফ ইউএসডি আছে না। আর আমরা জানি ইউএসডি এমন একটা কারেন্সি, যেই কারেন্সির ভিতরে অল দ্য টাইম মোমেন্টাম থাকে। বিকজ আপনি যদি এখান থেকে সিডনিতে ট্রেড করতে যান, ইউএসডি কমন, টোকিও ইউএসডি কমন, লন্ডন ইউএসডি কমন, বিকজ ইউরো ইউএসডি, জেবিপি ইউএসডি, সিএচএফ ইউএসডি, ইউএসডি সব জায়গায় কমন। বিকজ ইউএসডি সারা বিশ্বের ভিতরে যদি গোল্ডের ভিতরে 80% মানুষ ট্রেড করে, ফরেক্সের ভিতরে যারা ট্রেড করে এর ভিতরে 80% মানুষ ইউএসডিতে ট্রেড করে। বুঝে গেছে? সো ইউএসডি হাই ভলাটিলিটির মার্কেট। আপনি ইউএসডি ছাড়া যদি অন্য কিছু নিতেন তাইলে এইখানে কিছুই পাইতেন না। ওকে, এবার দেখেন সিডনি ছোট দেখাচ্ছে, সিডনি ছোট দেখাচ্ছে। ওকে, সিডনি ছোট দেখাচ্ছে, জাস্ট কালোগুলা খেয়াল করেন। সিডনি ছোট, সিডনি ছোট, বিকজ এটা সিডনির মার্কেটই না। এবার আসেন সিডনির মার্কেটে যাই, এইউডি ইউএসডি, এইউডি ফরেক্স। ওকে, এই যে দেখেন এইউডি ইউএসডি যান, এবার দেখবেন সবগুলো সিডনি মোস্ট অফ দ্য টাইম বেশি ভলাটিলিটি, বিকজ এটা সিডনির কারেন্সি। সিডনি মার্কেটে বুম থাকে, এখানে নাই, লো ভলাটিলিটি। এই যে দেখেন এইখানে আছে, অনেক বেশি সুইং কিন্তু ক্রিয়েট করে নাই, একটাই সুইং সিডনিতে, একটাই সুইং। এই যে সিডনির মুভমেন্ট
নট অলওয়েজ, বিকজ ওই মার্কেটে ট্রেড মানুষ কম করে, বাট অন্য অন্য টাইম ফ্রেমের তুলনায় সিডনিতে অনেক বেশি ভলাটিলিটি বিকজ অফ এইটা এই মার্কেটেরই সেশন। আর দেখেন প্রত্যেকটা সিডনি সেশন ওপেন হচ্ছে বাংলাদেশ টাইম ফ্রেমে 3টায়। এই যে নিচে তারিখ দেওয়া আছে, এই যে এইখানে দেখেন 3টা বাজে ওপেন হচ্ছে। যতগুলো সিডনি সেশন দেখেন এই যে 3টা বাজে ওপেন হচ্ছে। এই যে স্টার্টিং আমি কাজ করি শুধু সিডনিই রাখি, ইনপুট নিউ ইয়র্ক বাথ, লন্ডন বাথ, টোকিও বাথ, শুধু সিডনি। ওকে দেখেন এইখানে শুধু সিডনির সেশন আছে। এবার আপনি মিলান, দেখবেন সব জায়গায় 3টা বাজে ওপেন হয়েছে। এই যে 3টা বাজে ওপেন, 12টা বাজে শেষ, 3টা বাজে ওপেন, 12টা বাজে শেষ, 3টা বাজে ওপেন, 12টা বাজে শেষ, এই যে 3টা বাজে ওপেন, 12টা বাজে শেষ। সো আপনার এই চার্ট প্রত্যেকবার ফলো করতে হবে না, আপনি এসে জাস্ট ইন্ডিকেটর লাগাবেন তাইলেই হবে। এবার আপনি চাচ্ছেন শুধু টোকিওর সেশন দেখতে, আসেন শুধু টোকিওরই সেশন দেখেন। লন্ডন অফ থাকুক, নিউ ইয়র্ক অফ থাকুক, ওকে শুধু টোকিও আছে। দেন ওকে টোকিও অ্যান্ড নিউ ইয়র্ক আছে, আমি নিউ ইয়র্কটা সরাই ফেলবি। ওকে নিউ ইয়র্কটা সরাই ফেলে। ওকে এখানে দেখেন শুধু টোকিওর সেশন আছে। এবার আপনি এগুলার মাধ্যমে স্ট্র্যাটেজিও বিল্ড করতে পারবেন আপনার অবজারভেশনের মাধ্যমে। আপনার অবজারভেশনের মাধ্যমে আপনি স্ট্র্যাটেজিও বিল্ড করতে পারবেন। কেমনে দেখেন, যখনই টোকিওর মার্কেট বাইং হয়েছে, যখনই টোকিওর মার্কেট বাইং হয়েছে, জাস্ট নর্মাল ফান্ডামেন্টাল বুঝেন, অ্যান্ড এটা প্রত্যেকবার কাজ করতেছে অল দ্য টাইম, মোস্ট অফ দ্য কেসেস। দেখেন টোকিও খুব সুন্দর মতন বাই হয়েছে। টোকিওর পরে কোন সেশন ওপেন হয়, এখানে দেখেন লন্ডন সেশন ওপেন হয়। ওকে টোকিও যখন লন্ডন সেশন ওপেন হয়েছে, এত বড় বাইংয়ের সেলিং কই আমরা পাইছি? পাই নাই। এবার অনেকে চিন্তা করবে যে টোকিওর সেশন যখন বাই হয়েছে লন্ডনও কিন্তু বাই হবে, কিন্তু আমরা কি জানি প্রত্যেকটা বাইংয়ের কনসলিডেশন আছে। আপনি কেমনে প্র্যাকটিস করেন আমি সেটা দেখাচ্ছি। সো টোকিওর ভিতরে যদি এগ্রেসিভলি বাই হয় মার্কেটে, এরপরে যদি আমি লন্ডন সেশন খেয়াল করি, দিস ইজ আ বেস লাইন, অ্যান্ড আমরা জানি এটা মার্কেট মুভ করে দেন ক্রিয়েট বেস, উপরে যায় এদের সবার স্টপ লস হিট, দেন মার্কেট নিচে মুভ করে, এতটুকু তো আমরা জানি। এবার টোকিওর সেশন শেষ, লন্ডন সেশন যখন ওপেন হবে সবাই ভাববে যে মার্কেট কন্টিনিউশন, আর সেশন ওপেন হইলে একটা ফেক বাইং অর সেলিং হয়। বাট আমি তো আপনারা এটাও বলছি যে মার্কেটে ঢোকার সাথে সাথে ডিসাইড ইউর সেলফ যে আপনি বাই করবেন না সেল করবেন। সো আই এম আ সেলার অফ দিস এরিয়া বিকজ এত বড় বাইংয়ের পরে আমি সেলিং অপরচুনিটি খুঁজি, আমি কিন্তু বাইং অপরচুনিটি খুঁজি না। এটা তো দৈনিক বলে আসতেছি যে ভাই উপর থেকে সেল করি। সো আই এম আ সেলার অফ দিস এরিয়া, এখান থেকে আমি সেল করব, নট বাই। আমি এখানের সেলার, নট বায়ার। বাট যখনই লন্ডন মার্কেট ওপেন হবে, এবার আনেন এখানে লন্ডন, যখনই লন্ডন মার্কেট ওপেন হচ্ছে, ওপেন হওয়ার সাথে সাথে দেখেন মার্কেট বাইং হচ্ছে। সো আমি তো উপর থেকে বাই করি না, আমি এখান থেকে শুধু সেলিং কনফার্মেশন খুঁজতেছি যে মার্কেটের কখন সেল পাবো। সো টোকিওর ভিতরে যখন বাই হয় আর মার্কেট যদি উপরে থাকে, লন্ডনে এসে একটা ফেক বাইং হয়, দিস ইজ আ ফেক বাইং, অ্যান্ড আমরা কন্ডিশন মিলান, মার্কেট মুভ দেন ক্রিয়েট বেস, এদের স্টপ লস হিট হয়েছে, মার্কেট মুভ ক্রিয়েট বেস, এদের স্টপ লস হিট। এবারে আপনি এখানে সেল করবেন না বাই করবেন? একে তো আপনি উপর থেকে বাই করেন না, 2 মার্কেট বেস ক্রিয়েট করছে, 3 টোকিও মার্কেট পুরাটা বাই হয়েছে, এত বড় বাইংয়ের সেলিং নাই, অ্যান্ড লন্ডন মার্কেটও কন্টিনিউয়াসলি বাইং হয়ে যাচ্ছিল। বাট আমরা তো এখান থেকে সেলিং ডিজার্ভ করি বিকজ উপরের থেকে আমরা সেল করি না। এবার এইখানে যখনই সেলিং কনফার্মেশন পাবেন, এই যে সেলিং কনফার্মেশন ক্যান্ডেল, দিস ইজ ইউর স্টপ লস, অ্যাটলিস্ট ফার্স্ট হইলো এই টার্গেট। আপনি এটার 50% ধরতে পারেন, বাট ফার্স্ট এই টার্গেট, এটা সেফলি প্রত্যেকবার মুভ করার ট্রাই করবে। এবার আপনি আপনার মতন রিস্ক টু রেওয়ার্ড রেশিও ম্যানেজ করেন। আপনি যদি ছোটো স্টপ লস চান ছোটো রাখেন, বড় চাইলে বড় রাখেন। রিস্ক টু রেওয়ার্ড রেশিও 1:3 হইলেই যে আপনি প্রফিটেবল ট্রেডার, ব্যাপারটা এমন না। আমি যদি রিস্ক টু রেওয়ার্ড রেশিও 1:1-এ 100% প্রফিট করবো আমি জানি, তাহলে রিস্ক টু রেওয়ার্ড রেশিও 1:3-তে আমি ওই সেম প্রফিটই করব। এতটুক জোনে আমি 1 লট নিলে যদি $100 প্রফিট করি, ওইখানে রিস্ক টু রেওয়ার্ড রেশিও 1:1 হইলে $100 হবে, রিস্ক টু রেওয়ার্ড রেশিও 1:3 হইলে $100 হবে। আমার রিস্কটা জাস্ট কমে গেল। মার্কেট আর একটা পুশ করতেই পারে, এমন না যে মার্কেট প্রত্যেকবার একই জায়গা থেকে মুভ করবে। একটা মার্কেট মুভ করছে, দেন বেস লাইন বানাইছে, স্টপ লস হিট করছে, এইখান থেকেই প্রত্যেকবার মুভ করবে না। ও আরেকবার এখানে বেস বানায় স্টপ লস হিট করতেই পারে, 2 বার করতেই পারে ভাই, পরের বার মুভ দিবে। সো ইউনিভার্সাল ট্রুথ না যে একবার না হইলে সেকেন্ড বার হয়েই যাবে, নো, এমন ইউনিভার্সাল কিচ্ছু নেই এখানে। প্রবাবিলিটি, আমরা সবসময় প্রবাবিলিটি দেখি,
100% বলতে মার্কেটে কোনো কথা নাই, প্রবাবিলিটি দেখি। ওকে, সো এটা একটা কন্ডিশন গেল। আবার লন্ডন অফ করে দেন। আপনারা এইভাবে বিভিন্ন সেশন অফ কইরা অন কইরা নিজের অ্যানালাইসিসটা বিল্ড করবেন, দ্যাটস ইট। আবার মার্কেট কই টোকিওর সেশনে? এটা আপ মার্কেট ছিল, এটা ডাউন মার্কেট। টোকিওর সেশনে মার্কেট কই ছিল? ডাউন মার্কেট ছিল। বাট এইখান থেকে আমি কি ডিজার্ভ করি? বাইং ডিজার্ভ করি, বিকজ এত বড় সেলিংয়ের পরে আই ডিজার্ভ আ বাই। যদিও মার্কেটের কন্ডিশনও ইম্পর্ট্যান্ট, বাট ধরেন এইখানে যদি আপনি বাইং কন্ডিশন চিন্তা করেন, এইখান থেকে আপনি জানেন টোকিও সেশনের নিচে স্টপ লস আছে। আমার লাইভগুলো দেখেন, 2টা লাইভ দেখেন, তাইলে বুঝবেন। এটা আমি বলছি, প্রত্যেকটা সেশনের নিচে স্টপ লস থাকে। সো দিস ইজ এ স্টপ লস এরিয়া। আপনি কোনো বাইং কনফার্মেশনই পান নাই। সেলিংয়ের পরে বাই করবেন আপনি জানেন, বাট বাইং কোনো কনফার্মেশনই তো নাই এখানে। একমাত্র এইখানে একটা কনফার্মেশন পাইছেন। এই যে দেখেন, এইখানে যদি নর্মালি খেয়াল করেন, এই ক্যান্ডেল বিট করে নাই, দেখছেন? একটা ক্যান্ডেলই বিট করে নাই। এই যে মার্কেট কি বিট করবে? এটা রেড ক্যান্ডেল বিট করে নাই, ইন্টারনাল ক্যান্ডেল এইখানে বিট করছে। যেখানে পুরো ক্যান্ডেল বিট করছে এইখানে আপনি এন্ট্রি নিতে পারতেন চাইলে। এই যে ক্যান্ডেল বিট করছে চলতি অবস্থায়, বা আপনি চাইলে এখান থেকেই নিতে পারতেন। বাট যখন মার্কেট 1:1 মুভ করা স্টার্ট করছে, তখন আপনি কিন্তু আবার ব্রেক ইভেনও চলে আসতেন, লস হইতো না। ক্যাপিটাল ম্যানেজমেন্ট এইখানে হয়ে যাইতো, বিকজ এই সুযোগটা ছিল। হ্যাঁ, অনেক বড় প্রফিট দেয় নাই, বাট ক্যাপিটাল ম্যানেজমেন্ট হয়ে যেত। এখন এখান থেকে তো আমি বাইংই খুঁজবো। এত বড় সেলিংয়ের এগেনস্টে আমি বাইং ছাড়া কিচ্ছু খুঁজবো না ভাই। এত বড় সেলিংয়ের এগেনস্টে আমি বাইংয়ে খুঁজবো। অ্যান্ড এই সেমভাবে আরও একবার হয়েছে দেখেন। টোকিও সুন্দর মতন বাই মার্কেট, এটা ডাউন মার্কেট ছিল, টোকিও বাই। দেন মার্কেট এখান থেকে আসলে আমরা কি ডিজার্ভ করি? সেলিং ডিজার্ভ করি, বিকজ এত বড় বাইংয়ের পরে উই আর নট বায়ার, আমরা এখান থেকে সেলার। এবার যখন এইখান থেকে এই যে টোকিওর স্টপ লস হিট, এই যে সেলিং কনফার্মেশন পাইছেন, এই যে এন্ট্রি, দিস ইজ ইয়োর এন্ট্রি। আপনার ফার্স্ট টার্গেট কোনটা? এইটা। যদিও এটা আনইথিক্যাল জিনিসপত্র, আপনারা প্রফিট দিয়ে গেছে, নট সবসময় এমন দিবে, বাট মার্কেট ওর গতিতে একটু হইলেও ট্রাই করছে। বাট এটা যদি আপনি প্রফিট না ধরেন, আপনি কিন্তু বের হওয়ার সুযোগ পাইছেন ভাই। মার্কেট যখন আপনার দিকে মুভ করা স্টার্ট করতেছে, আপনি জানেন দিস ইজ সেলিং, কনসলিডেশন, সেলিং, তাই না? এটা তো বুঝি, এটা তো আমরা কালকেও দেখছি, হোয়াট ইজ কনসলিডেশন, হাউ ইটস ওয়ার্ক। সো আপনি যখন রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1 ম্যাচ হবে, আপনি কিন্তু ব্রেক ইভেনে বের হয়ে গেছেন, ক্যাপিটাল বাঁচায় ফেলছেন। ক্যাপিটাল বাঁচানো কিন্তু ইম্পর্ট্যান্ট। সো এইভাবে ডিফারেন্ট সেশন অন করে অফ করে মার্কেট অ্যানালাইসিস করবেন, নিজে বিল্ড করবেন, দেখবেন যে আসলেও হচ্ছেটা কি। এখানে আপনার ট্রেড মিস করছেন। আপনার যে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল, টোকিওর মার্কেট ওপেন হবে, এই যে টোকিও শেষ হয়েছে, সো সেশনের উপরে দেয়ার ইজ আ লিকুইডিটি, উই নো দ্যাট, মানে স্টপ লস। এখান থেকে যারা সেলিং অর্ডার রান করছে এদের স্টপ লস আছে। সো লন্ডন যখন ওপেন হবে, এদের স্টপ লসগুলো হিট করবে, দেন আমরা এইখান থেকে সেল করব, তাই তো ভাই? সিস্টেম ফলো করেন, জাস্ট ট্রেড মিস করছেন, নো প্রবলেম। একটা মার্কেট না, আমি তো আপনার একটা মার্কেট দেখাচ্ছি। এই কন্ডিশন তো আপনার একটা মার্কেটে থাকবে না, 2-3টা মার্কেটে থাকবে। এবার টোকিও বাদ দিয়ে অন্য একটা সেশন নেন, প্র্যাকটিসটা দেখাচ্ছি, বিকজ আমি না দেখাইলে আপনারা করবেন না। সিডনি, এবার দেখেন শুধু সিডনির ভিতরে কী টাইপের কন্ডিশন আসতেছে। এত বড় মার্কেটের বাইংয়ের পর উই ডিজার্ভ আর সেলিং, আমরা সেল ডিজার্ভ করি এইখান থেকে। ওকে, সো প্রত্যেকটা সেশনের লাস্টের লিকুইডিটি থাকে, মানে স্টপ লস। এই যে স্টপ লস ম্যাচ হয়েছে, এখানে হয় নাই, কই হয়েছে দেখেন, যেখানে হয়েছে ওইখান থেকে এন্ট্রি নেন। ওকে, এখানে ম্যাচ হয়েছে, এইটা হলো আপনার কনফার্মেশন ক্যান্ডেল। ওকে, ট্রেড নিছেন, এই ক্যান্ডেলের উপরে যদি আপনার স্টপ লস থাকে, এইটা হলো আপনার ফার্স্ট টার্গেট। ওকে, স্টপ লস হিট হয়ে গেছে, ছোট স্টপ লসের কারণে, নো প্রবলেম। ফলো দ্য সিস্টেম, দ্যাটস ইট। কাজ করে নাই, প্রত্যেকবার করবে না, মার্কেট খালুন না, লস তো করবোই আমি, বাট পরবর্তীবার তো আমার দিছে, বিকজ এত বড় বাইং অ্যান্ড এগেনস্টে ভাই আমরা সেলিংই ডিজার্ভ করি, নট বাইং ডিজার্ভ করি, সেলিংই ডিজার্ভ করি। বাট যখন বুঝা ফেলবেন মার্কেটে, 3-4 দিন ট্রেড করে ফেলবেন, তখন দেখবেন এই জিনিসগুলো অনেক ইজি মনে হয় আপনার কাছে। প্রত্যেকটা জিনিস দেখবেন অনেক ইজি মনে হয়। এখন আপনি মিলায় দেখেন, সিডনি সেশন শেষ হয়েছে, লিকুইডিটি সুইপ, ট্রেড পাইছেন, জাস্ট অ্যানালাইসিস করবেন নিজেইভাবে। প্রত্যেকটা সেশন দেখেন, সিডনি সেশন শেষ হয়েছে, লিকুইডিটি সুইপ, পাইছেন ট্রেড, সেলিংয়ে আসছে মার্কেট, আবার যান। সিডনি সেশন শেষ হয়েছে, লিকুইডিটি সুইপ, মানে স্টপ লস হিট হয় নাই, ট্রেড মিস, নো প্রবলেম, নিউজ কাজ করছে, আমার কিচ্ছু যায় আসে না।
সিডনি সেশন শেষ হয়েছে, এত বড় বাইংয়ের পরে ওই ডিজার্ভার সেলিং। ওকে, মার্কেট যখন ওপেন হয়েছে ফেক বাইং, সবাই মনে করে অ্যান্ড সবাই বলে এটা যে একটা মার্কেট যখন ওপেন হবে, যেদিকে মার্কেট ফার্স্টের 10 মিনিট 15 মিনিটের ক্যান্ডেল বাইং হবে আপনারা ওদিকেই নেবেন। ফালতু কথা, ওইভাবে কাজ করে না মার্কেট। তো সিডনি মার্কেট শেষ হয়েছে, লন্ডনে কি হয়েছে, ফেক 2টা বাইং দিছে। আপনার কন্ডিশন মিলছে কিনা দেখেন, এত বড় বাইংয়ের পর কী ডিজার্ভ করেন, আফটার লিকুইডিটি সেলিং ডান। এবার মিলায় দেখেন তো কয়টা ট্রেড আপনার লস হয়েছে, কয়টা ট্রেড প্রফিট হয়েছে। দিস ইজ ইয়োর ফার্স্ট টার্গেট। আরও মিলান, সিডনিতে যান, ওকে এখানে ট্রেড মিস হয়ে গেছে, আর এইখানে ওই কন্ডিশনও পান নাই, মার্কেট উপরে নাই। আপনার কন্ডিশন কি, সিডনি মার্কেটে যখন মার্কেট উপরে থাকবে, এইটা হলো আপনার কন্ডিশন। এই হলো সিডনি মার্কেট। এবার এই সিডনি মার্কেট পুরাটা ধরেন এখান থেকে উপরে ছিল, বাইং মার্কেট থেকে উই ডিজার্ভ আর সেলিং। তাইলে এখান থেকে যদি বাইং থাকে মার্কেট নিচে আসবে, ক্রিয়েট বেস, এদের স্টপ লস হিট, দেন আমি এইখান থেকে সেল করব আফটার সিডনি মার্কেট। যদি উপরে থাকে, এটা কি আসে উপরে, সো কন্ডিশন ম্যাচ হয় নাই, শেষ। কন্ডিশন ম্যাচ হয়েছে, মার্কেট সাইডওয়েজ, ওকে কন্ডিশন ম্যাচ হয়নি, বা ট্রেড নিব না। কন্ডিশন ম্যাচ হয় নাই, ট্রেড নিব না। কন্ডিশন ম্যাচ হয়নি, ট্রেড নিব না, শেষ। কন্ডিশন ম্যাচ হয় না, ট্রেড নিব না। যেইখানে ম্যাচ হবে ওইখানেই ট্রেড নিব, হবে না নিব না, শেষ। এবার দেখেন এইখানে মার্কেট উপরে, সুন্দর, ডান। কন্ডিশন কই ম্যাচ হয়েছে, এইখানে ম্যাচ হয়েছে, ট্রেড লস। আমি তো আপনার বলি নাই যে আপনি একভাবেই ট্রেড করেন, আপনার কাছে হাজার ধরন আছে ট্রেড করার ভাই। একবার লস করছেন, এইখান থেকে আবার কনফার্মেশন কই পেয়েছেন, এইখানে 2বার লস করছেন, 3বার লস করছেন, একবারে পুরো গোষ্ঠী শুদ্ধ প্রফিট দিয়ে দিছে। বাট একই পেয়ারে একবার লস করলে পরবর্তীতে একটু ডিফারেন্টভাবে ঢোকা উচিত। ওকে, এবার দেখেন সিডনি মার্কেট, মার্কেট ডাউনে আছে, মার্কেট ডাউনে। এবার কি হবে, নিচে লিকুইডিটি হিট। হোয়াট ইজ লিকুইডিটি হিট, স্টপ লস হইছে, কনফার্মেশন পাইছেন, করেন ভাই, শেষ। এইখানে কোনো রকেট সায়েন্স নাই ভাই, জাস্ট আপনার অবজারভেশন। এটা আপনার ফার্স্ট টার্গেট, এটা আপনার ফার্স্ট টার্গেট, জাস্ট অবজারভেশন। এবার আপনি দেখেন কয় জায়গায় আপনার ট্রেড ম্যাচ হয়েছে। এটা শুধু সিডনির বেলায় দেখাইলাম, অন্য অন্য জায়গায় দেখেন, অন্য অন্য কারেন্সি পেয়ারে দেখেন। টু মাচ ইজি, টু মাচ ইজি। ওকে, এই দেখেন, এই যে সিডনি মার্কেট শেষ হয়েছে, কোথায় পাইছেন, লিকুইডিটি সুইপ। ওকে, এই জায়গাতে লিকুইডিটি সুইপ পাইছেন, এই যে লিকুইডিটি সুইপ, এই যে আপনার এন্ট্রি। আমি বলি না আপনি এইভাবে ট্রেড করবেন, আমি বলতেছি আপনি মার্কেটে যখন কোনো ইন্ডিকেটর সম্পর্কে আমি কথা বলবো, আপনি এইভাবে অবজারভেশন করবেন, মার্কেট বুঝবেন। ওকে, এবার যখন মার্কেট এখান থেকে মুভ করা স্টার্ট করছে, এইখান থেকে আপনি তো ব্রেক ইভেন আসছেন, বিকজ এখান থেকে রিস্ক টু রেশিও 1:2 দিয়ে ফেলছে। ওকে, সো এইবার ম্যাচ হয় নাই, পরের বার প্রফিট দিছে, এরপরের বার আরও ডিপ প্রফিট দিছে, এইখানেই তো প্রফিট দিছে। বাট ফলো দ্য সিস্টেম অ্যান্ড বিল্ড আ স্ট্র্যাটেজি। প্রত্যেকবার দেখবেন মার্কেট থেকে নতুন কিছু নিচ্ছেন। আমি এটা দেখাইতাম না, এটা দেখাইছি বিকজ অফ যাতে আপনারা প্র্যাকটিসটা করতে পারেন। আমরা কিন্তু প্র্যাকটিস করি না। অ্যান্ড আপনারা আমি যতগুলো মার্কেট দেখাইছি, খেয়াল আছে প্রত্যেকটা মার্কেট বলছিলাম যে মার্কেট যখন এইভাবে রেঞ্জ বানায় তখন এইখানে এদের সবার স্টপ লস থাকে, বায়ারদের তো সব স্টপ লস শেষ, আর এইসব জায়গা থেকে আমরা সেলিংই করি, হয়েছে না সেল। এবার এইটার সাথে আর যদি আপনি বেটারভাবে সেশন মিলাইতে পারেন আরও ভালো, খুবই ইজি আপনার জন্য মার্কেট বুঝে গেছে, আলহামদুলিল্লাহ বুঝে গেছে। সো এগুলো খুব ইজি, প্যারা নিয়ে লাভ নাই। সো সেশনের জন্য জাস্ট আসবেন, ইন্ডিকেটারে যাবেন, সেশন লাগছে আলগো, দ্যাটস ইট। এবার আপনি আপনার অবজারভেশন দিয়ে মার্কেট রিসার্চ করেন। এবার নট অনলি সিডনি সেশন, এটা যেহেতু সিডনি সেশনই হয়েছে ব্যাপারটা কিন্তু এমন না, আপনি লন্ডন সেশনেও দেখবেন এই সিচুয়েশান ম্যাচ করতে পারতেছেন। লন্ডনেও এই দেখেন, এই যে লন্ডন শেষ হয়েছে না, এই যে লন্ডন শেষ হয়েছে, এই যে লিকুইডিটি সুইপ বাই। ওকে, সিডনিটা কালো করেন, সিডনিতেও পাবেন। জাস্ট আমি দেখাচ্ছি ভাই, এইভাবে কিন্তু ট্রেড করবেন না, তাহলে তো আপনি একটা জিনিস চিন্তা করে বহুত কিছু করে ফেলতে পারবেন। এইভাবে আপনি ট্রেড করবেন না, জাস্ট মার্কেট বুঝবেন, অ্যানালাইসিস করাটা শিখবেন। ওকে, এই যে সিডনি মার্কেটের লিকুইডিটি সুইপ হয় নাই, এখান থেকে বের হয়ে গেছে, এটা দেখাইছিলাম। প্রত্যেকবার কিছু না কিছু নিতে পারবেন,
প্রত্যেকবার। ওকে, লন্ডন সেশনে দেখেন মার্কেট কি সুন্দর আপে, অ্যান্ড আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনও ম্যাচ হচ্ছে। আপনার এটা আমি দেখাইছি, যখন ট্রেন লাইনের মাধ্যমে দেয়ার ইজ এ লট অফ লিকুইডিটি, অ্যান্ড এইভাবে গেলে এদের সবার লিকুইডিটি মার্কেট ম্যাচ করাবে। কালকেও দেখাইছি এদের সবার লিকুইডিটিগুলো মার্কেট খাবে। অ্যান্ড আপনি যদি দেখেন লন্ডন সেশন শেষ হয়েছে, অ্যান্ড উইক দেখেন উপরে থেকে প্রেশার মানে সেলিং প্রেশার, নিউ ইয়র্ক সেশন থেকে উপরে থেকে প্রেশার আসতেছে। বেস্ট এন্ট্রি হইতো যদি মার্কেট এখান থেকে উপরে যায় একটা রিজেকশন দিত, বাট দেয় নাই, নো প্রবলেম। অনেক সময় আমরা ট্রেড মিস করার কারণে এইখান থেকেই নিয়ে নিব, অনেক সময় এখানে পেন্ডিং অর্ডার লাগায় রাখবো, কোনো কোনো সময় ট্রেড মিস হবে, কোনো কোনো সময় এক্সিকিউট হবে। ফলো দ্য সিস্টেম অ্যান্ড বিল্ড ইউর স্ট্র্যাটেজি। মার্কেটটা নিজের মতন করে সাজান, তখনই দেখবেন এখান থেকে কিছু আউটপুট বের করতে পারতেছেন, আর নাহলে কিন্তু আউটপুট বের করতে পারবেন না। আজকে কিন্তু মার্কেট বন্ধ, মাথায় রেখেন এটা। ওকে, এবার আমরা মার্কেট ফেস শিখব। হোয়াট ইজ মার্কেট ফেস? মার্কেট মুভ করার কিছু কন্ডিশন থাকে, দ্যাট ইজ মার্কেট ফেস। পরবর্তীতে আমরা ডিলিং রেঞ্জ শিখব, যে বড় বড় মার্কেটের অর্ডার যখন ডিল করে এরা কিভাবে করে, ডিলিং রেঞ্জ কি, হাউ ইটস ওয়ার্ক, সিআরটি মডেল কি, কিভাবে কাজ করে, এগুলো আমরা আগামী ক্লাসে জানবো। এখন আমরা যেটা জানবো সেটা হলো মার্কেট ফেস, হাউ ইটস ওয়ার্ক। আপনি হয়তো এর আগে কোনো মার্কেট ফেসের ভিডিও দেখতেও পারেন, নাও দেখতে পারেন, জানি না, বাট আমার ডিফারেন্ট ধরন, আপনি বুঝেন। কালকে যে সেশন বুঝাইছি, ওই যে সুইং বুঝাইছিলাম, যে একটা মার্কেট মুভ করবে, দিস ইজ মেজর সুইং লো, মেজর সুইং হাই, যতক্ষণ পর্যন্ত মার্কেটে মেজর সুইং ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত আপ ট্রেন্ড, বলছিলাম এটা। ওই সেম কন্ডিশনই জাস্ট মার্কেট ফেসটা একটু অ্যাড করে দেন ওইটার সাথে। অ্যান্ড আমি এটাও বলছিলাম যে মার্কেটের ভিতরে যখন 3বার বস হবে তখন ভাববেন যে মার্কেট স্লো হয়ে গেছে, মার্কেটের ডিরেকশন চেঞ্জ করবে এখন। অ্যান্ড ওইটার একটা প্রুফ এখন আপনি পাবেন যে কিভাবে এই জিনিসটা মূলত ঘটে। সো একটা মার্কেট যখন ফ্রেশ ওপেন হয়, স্টার্টিং এরিয়া যখন আসে, ওই জোনটারে আমরা কি বলি, ওই স্টার্টিং এরিয়াটারে আমরা বলি অ্যাকুমুলেশন এরিয়া, যেখান থেকে একটা মার্কেটের ডিরেকশন সেট হয়। নর্মালি মার্কেট যখন এইভাবে মুভ করে, আমরা এখানে রিটেলারে ট্রেড করি, সুন্দর করে এদের স্টপ লসটা খায়া মার্কেট যখন মুভ করে, এত বড় বাইং কিন্তু ভাই শুধু শুধু আসে নাই, এত বড় বাইং শুধু শুধু আসে নাই, দ্যাট ইজ মোমেন্টাম, মার্কেট মোমেন্টাম। সো এইটা আমার জন্য অ্যাকুমুলেশন এরিয়া, যেই জায়গা থেকে মার্কেট ওর ডিরেকশন সেট করতেছে। সো দিস ইজ অ্যাকুমুলেশন। অ্যাকুমুলেশন ডিরেকশন সেট করা এক কথায়, বা লেখা দিই ট্রেন্ড স্টার্ট এরিয়া, যেখান থেকে একটা মার্কেটের ট্রেন্ডের স্টার্টিং এরিয়া শুরু হয়। সো দিস ইজ অ্যাকুমুলেশন এরিয়া, যেখান থেকে একটা মার্কেটের ট্রেন্ডের স্টার্ট হয়। বাট একটা ডাউন ট্রেন্ড যখন আপে কনভার্ট হবে, একটা ভালো মানুষ যখন খারাপ হয়, একটা খারাপ মানুষ যখন ভালো হয়, অনেক ডাউট থাকে যে ওকে আসলে পুরোপুরি ভালো হয়েছে, ও কি পুরোপুরি খারাপ হয়েছে, না ও ওর অভ্যাসটারই চেঞ্জ করতেছে। সো একটু ঝামেলা হয়ে যায় প্রথম প্রথম, আমরা কোনো কিছুই কিন্তু অ্যাডাপ্ট করতে চাই না, আমাদের অনেক প্যারা লাগে। সো সেমভাবে যখন কোনো নতুন মার্কেট স্টার্ট হয়, এখানে অনেক বেশি কনফ্লিকশন থাকে, বিকজ একটা ডাউন মার্কেট আপে শিফট হচ্ছে। সো এখানে কনফ্লিকশন থাকাটাই স্বাভাবিক। একটা মার্কেট ডাউনে ছিল, ও এখান থেকে আপে কনভার্ট হয়েছে, এই বাইংটা যখন আসবে এইখানের সেলাররা ভাববে যে এটা মনে হয় একটা ফেক বাইং বা এগ্রেসিভ বাইং, স্টপ লস হিট করার জন্য আসছে, তাহলে এখান থেকে মনে হয় রেজিস্ট্যান্স লেভেলই মার্কেট মনে হয় নিচেই আসবে। এখান থেকে সেলাররা অ্যাক্টিভ হয়ে যায়, দিস ইজ দ্য সেলিং এরিয়া। এন্ড মার্কেট এত বড় বাইংয়ের পরে উই নিড আ কনসলিডেশন। সো এখান থেকে যখন সেলাররা এন্ট্রি নেয় অ্যান্ড মার্কেট যখন কনসলিডেশন নিতে আসে, তখন মার্কেট মেক্স মাল্টিপল সুইং। এই জন্যই কালকে বলছি ফার্স্টের যে সুইংগুলো থাকে, এই সুইংগুলো অনেক বেশি ক্রিয়েট হয় একটা ট্রেন্ড যখন আইডেন্টিফাই স্টার্ট হয়। যখন কোনো ট্রেন্ড আমরা স্টার্ট করি, এই অ্যাকুমুলেশন এরিয়াতে অনেক ঝয়ঝামেলা থাকে। সো যখন বেশি ঝয়ঝামেলা থাকে, এই এরিয়াটার আমরা নাম দিই ম্যানুপুলেশন এরিয়া, যেখানে মার্কেট হিউজ অ্যামাউন্ট মুভমেন্ট ক্রিয়েট করে অ্যান্ড মার্কেট প্রচুর পরিমাণে আমাদের ম্যানুপুলেশন ক্রিয়েট করে। আর এই ম্যানুপুলেশনের যে ফেজ, এইটারে বলে মার্ক আপ ফেজ। আর এই মার্ক আপ ফেজের ভিতরে দুইটা ফেজ থাকে, এক হলো ম্যানুপুলেশন ফেজ, ম্যানুপুলেশন ফেজ, অ্যান্ড হলো আপনার পাবলিক পার্টিসিপেশন, পাবলিক পার্টিসিপেট।
ওকে, এটা হলো মার্কেটের পাবলিক পার্টিসিপেন্ট। আমার বানান ভুল হলে সরি ভাই, আমি মূর্খ মানুষ। ওকে ওকে, সো অ্যাকুমুলেশন যখন স্টার্ট হবে, একটা ট্রেন্ড যখন স্টার্ট হবে, ডাউন ট্রেন্ডের স্টার্টিং এরিয়া যখন ডাউন ট্রেন্ড এন্ডিং হয়ে যখন নতুন ট্রেন্ড স্টার্ট হবে, এই জায়গাটায় অনেক বেশি কনফ্লিকশন থাকে। কেউ কেউ ম্যানিপুলেশন হবে, কেউ চিন্তা করবে যে মার্কেট সেলিং, কেউ এইভাবে ট্রেন্ড লাইন বানাবে, কেউ এইভাবে বানাবে, কেউ রেজিস্ট্যান্স বানাবে। সো এই বাইংটারে অনেকে মালুম করবে না। আর এই জন্য এই ম্যানিপুলেশন হইতে হইতে মাঝে মধ্যে যে বাইংটা আসছে, এইখান থেকেও মার্কেট আরও নিচে চলে যায়। তখনই মার্কেটের ডিসকাউন্ট প্রাইস থেকে আরও অনেক বাই করে। এখানে যারা বাই করছে তারা আরও বাই করে। কেন? সেলাররা ভাবে যে এটা সেলিং প্রেশারই, বাইংটা ফেক, বাট মার্কেট এখান থেকে হুট করে বাইং চলে আসে। বাট এই বাইংটা আমরা ধরতে পারি না, বিকজ এইখানেই আমরা খালি করে ফেলি ক্যাপিটাল। দ্যাটস ওয়াই বটম থেকে বাই, উপরের থেকে সেল। এটা হইলে ইজিলি মার্কেটে এক্সেস করা যায়, আর মার্কেট বোঝা খুব ইজি হয়ে যায়। ওকে, এটা আমাদের ম্যানিপুলেশন এরিয়া। সো যখন এখান থেকে আমরা ম্যানিপুলেশন এরিয়াটা ডিফাইন করে ফেলতে পারি, দেন এটা মাঝে মধ্যে যে অ্যাকুমুলেশন এরিয়া এটা বেটার ভাঙ্গাও ফেলে, তখন এটা আমরা ডিমান্ড জোন এরিয়া ভাঙ্গা ফেলা বলি। তখন কি হয়, মার্কেটের ভিতরে প্রচুর পরিমাণে কনফ্লিকশন শুরু হয় যে মার্কেট ব্রেক হয়ে গেছে আর বাইং হবে না। অ্যান্ড এইটা আপনি বহুত খেয়াল করবেন, যখনই কোনো মার্কেটের নিউ ট্রেন্ড স্টার্ট হয় এই জিনিসটা বহুত ঘটে, এই জিনিসটা বহুত ঘটে। অ্যান্ড এখানে প্রচুর পরিমাণে প্যারা থাকে। দেখেন নতুন ট্রেন্ড স্টার্ট কই হয়েছে এটা দেখেন। ওকে, এখান থেকে সেলিং সেলিং কোনোবারই কিন্তু মেজর সুইং ব্রেক করে নাই, খেয়াল করছেন? দেখেন এখান থেকে যদি এই পর্যন্ত সেলিং আসে, কনসলিডেশন, এই পর্যন্ত সেলিং ধরেন, কনসলিডেশন, সেলিং, কনসলিডেশন, সেলিং। দেখেন মার্কেটে এইখানে এসে লো হয়ে গেছে, স্লো হয়ে গেছে। কেন? এত বড় যারা এখান থেকে সেল মারছে ওরা এখানে এসে ডিসকাউন্টে বাই করবে। ম্যাচিং করে দেখেন, একটা, দুইটা, তিনটা বসই ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, চারটাও হইতে পারে, এমন নাই যে একটা দুইটাই হবে, ব্যাপারটা এমন না, চারটাও হইতে পারে। ওকে, সো এইখানে এগ্রেসিভ লাস্ট বাইংটা খেয়াল করেন আফটার কনসলিডেশন, কিন্তু এইটা হইলো আপনার কনসলিডেশন। অ্যান্ড মার্কেট এইখান থেকে আর নিচে যায় নাই, বুঝছেন? এখান থেকে আর নিচে যায় না, এখান থেকে এই বস ক্রিয়েট করছে আর কি। এই যে ছোট বস ক্রিয়েট করছে, আমি বোঝানোর জন্য দেখতে সুন্দর হবে এই জন্য এখানে দিলাম, এটা মূলত এইখানে হবে। সো এরপরে দেখেন এর আগে এত সুন্দর বাইং কিন্তু আসে নাই। দিস ইজ আ অল্টারনেটিভ বাইং এরিয়া। সো এটা আপনার জন্য অ্যাকুমুলেশন এরিয়া। ওকে, এটা যদি আমার জন্য অ্যাকুমুলেশন এরিয়া হয়, যেখান থেকে মার্কেট এর আগে এত সুন্দর ফ্রেশ বাইং কিন্তু আসে নাই, এইখানেই এই ফ্রেশ বাইং আসছে। অ্যান্ড দিস ইজ ম্যানিপুলেশন এরিয়া। দেখছেন, সেলাররা ভাববে যে মার্কেট এগ্রেসিভ সেল হয়েছেও, এগ্রেসিভ সেল মেক্স মাল্টিপল সুইং, এদের এই জোনটাও ব্রেক হয়েছে। আপনি যদি এখান থেকে নর্মালি দেখেন, সুন্দর মতন এদের জোন ব্রেক, এই যে ইজিলি এদের জোন ব্রেক। অ্যান্ড এইখানে আসতে আসতে কেউ খেয়াল করেন এইখান থেকে অর্ডার রান করছে ব্রেক ইভেনে, কেউ এখান থেকে অর্ডার রান করছে ব্রেক ইভেনে, কেউ এখান থেকে ব্রেক ইভেনে হুট করে মার্কেট আইসা স্টপ লস দিয়ে এক মুভে মার্কেট দৌড়। আর এরপর কি মার্কেট নিচে আসছে? এরপর টোটালি মার্কেট আপ ট্রেন্ড। খেয়াল করছেন? এটা আমি অনেক 5 মিনিটে দেখাইছি, এটা আপনি 1 মিনিটেও সেম কনফার্মেশন, সেম অ্যাকুমুলেশন, দেন পাবলিক পার্টিসিপেন্ট অর ম্যানিপুলেশন। এই জোনটা একটু প্যারাদায়ক জোন থাকে, এখানে এসে আমরা আমার ক্যাপিটাল খালি করে ফেলি, ততক্ষণে আমরা ট্রেড নিতে পারি না। বুঝে গেছে? সো দিস ইজ ম্যানিপুলেশন এরিয়া। সো আমরা যদি ম্যানিপুলেট না হইতে চাই, ওয়ান অফ দ্য মোস্ট রিসোর্স কি ম্যানিপুলেশন না হওয়ার, সেটা হলো জাস্ট এই চিপাচাপায় ফাঁসবো না ভাই। মার্কেট যদি মনে হয় কনফ্লিকশন, বাদ দেন। এই পর্যন্ত যেই কয়বার ট্রেড নিছি, যেই কয়বার মার্কেট অ্যানালাইসিস করছি, কোনোবার দেখছেন উপরের থেকে উপরের জন্য বাই করছি, নিচের থেকে নিচের জন্য বাই করছি? করি না। ওনলি ওয়ান ওয়ে আই এম প্রফিটেবল, এই কারণেই আমি প্রফিটেবল ভাই, এই একটা কারণেই। বিকজ আমার লস হলে খুব ছোট হবে, প্রফিট হলে প্যারা নাই। বিকজ মার্কেট যদি মুভমেন্ট চেঞ্জও করে ফেলে, ধরেন এত বড় বাইংয়ের, আমি ধরেন এখান থেকে অ্যাকুমুলেশনে আসি, মার্কেট ডিরেকশন চেঞ্জ করে নেই, বুঝেন, এখান থেকে সেলিংয়ে আসবে, ওকে ডান, দিস ইজ অ্যাকুমুলেশন সাপোর্ট এরিয়া। এত বড় সেলিংয়ের বাইং কই? এবার এই সাপোর্ট লেভেল থেকে যারা আগে বাই করছে এরা পরবর্তীতেও কিছু না কিছু করবে, আর যদি নাও করে এই সাপোর্ট লেভেলে আরও অনেক মানুষ বাই করবে। সো এখান থেকে বাই যদি হয়,
বেশিরভাগ মানুষের এক্সপেকটেশন থাকে এই পর্যন্ত, কারো কারো এই পর্যন্ত। ভাই আমি তো এইখান থেকেই বেরিয়ে যাব, বিকজ আই এম আ স্ক্যাল্পার। মার্কেট যদি চেঞ্জও হয়, এখান থেকে যদি মার্কেট চেঞ্জও হয়, নিচে চলে আসে, আই ডোন্ট কেয়ার, আমি বের হয়ে গেছি। বুঝে গেছে? সো আপনি যখন প্রিসিয়াসলি কোনো জোন আইডেন্টিফাই করে ফেলতে পারবেন, আপনি বের হয়ে যাবেন ভাই, ইজিলি বের হয়ে যাবেন। আপনার কাছে অত প্যারা থাকবে না, আপনার কাছে অত প্যারা লাগবেও না। সো দিস ইজ ম্যানুপুলেশন এরিয়া। সো এটারে আমি লাল বানায় দিই, ইটস ম্যানুপুলেশন এরিয়া, প্যারা হয়ে যাবে। এইবার যদি অ্যাকুমুলেশন জোন ব্রেক হয়ে যায়, আমরা তো শিখাইছি যে মার্কেটের মেজর সুইং লো ব্রেক হয়ে গেলে মার্কেট ডাউনে শিফট হয়ে গেছে। ভাই ও ডাউনে অলরেডি, ও ডাউন থেকে আর কত ডাউনে শিফট হবে? ও তো অলরেডি ডাউন মার্কেটে, ওর এখন একমাত্র অপরচুনিটি বাইং। সো এটা আমার জন্য কি ফেক মোমেন্টাম, জাস্ট বাই এট দ্য স্টপ লস হিট, দেন মার্কেট ক্রিয়েট মাল্টিপল সুইং। এখানেও মার্কেট মাল্টিপল সুইং ক্রিয়েট করতে পারে, দেন এদের স্টপ লস হিট করায় পরে যাবে। এবার এইখানে আমার অনেক কিছু আসবে ভাই। এবার এখানে আমার সেশন ইম্পর্ট্যান্ট, এখানে আমার স্ট্র্যাটেজি ইম্পর্ট্যান্ট, এখানে আমার নিউজ ইম্পর্ট্যান্ট, এখানে আমার ট্রেডিং করার ধরন ইম্পর্ট্যান্ট, বাট যাবে তো ভাই। বুঝা গেছে? সো কোনোবার মার্কেটে আমি তো শিখেছিলাম আপনারে এইভাবে, যতক্ষণ মেজর সুইং ব্রেক না হবে ততক্ষণ পর্যন্ত মার্কেট আপেই থাকবে। ওইটা ধইরা ঘুমায়েন না, আবার সাবধান, ওইটা ধরে ঘুমায়েন না, মিসকনসেপশন রাখেন না। হইতেই পারে মার্কেট এখান থেকে এইভাবে আস্তে 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 নিচে চলে আসছে, বাট স্টিল আই এম আ বায়ার অফ দিস এরিয়া, বিকজ প্রত্যেকটা লেভেলের স্টপ লস হিট করেই মার্কেট মুভ করে আইডিয়ালি, মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময়। সো ওইটারে আমি ওইভাবেই ম্যানেজ করার ট্রাই করব। ওকে, সো দিস ইজ ম্যানুপুলেশন এরিয়া। ম্যানুপুলেশন শেষ, দেন আসবে পাবলিক পার্টিসিপেশন। যখন এখান থেকে পাবলিক পার্টিসিপেশন স্টার্ট হয়ে যাবে, এখানেও মাল্টিপল সুইং ক্রিয়েট হইতে পারে, এদের স্টপ লস হইতে পারে, উপরে থেকেও চলে যেতে পারে। যদি ট্রেড না মিস করতে চান এখান থেকেই নিয়ে নেন, আর যদি চান যে না আমার স্ট্র্যাটেজি আছে এদের সবার স্টপ লস হিট হবে, লাইক একটু আগে যেমন সেশনে দেখাইছি, তাইলে আমি এখান থেকে এন্ট্রি নিব। যদি স্টপ লস হিট দেখেন, যদিও আমি লিকুইডিটি সুইপ বুঝাইনি, জাস্ট স্টপ লস হিটই বুঝাচ্ছি, বিকজ অনেকে বুঝতে পারবেন। যদি স্টপ লস হিট দেখেন, কোনো কথা নাই, ওই এক ট্রেডে দেখবেন আপনার 14 গোষ্ঠীর লস রিকভারি হয়ে গেছে ভাই। পসিবল, এটা ট্রেডিংয়ে এটা পসিবল, এটা ট্রেডিংয়ে এটা কোনো প্যারাই না। ওকে, এবার এত বড় বাইংয়ের কনসলিডেশন খুঁজবো না আমরা। দেখেন মার্কেট বস ক্রিয়েট করে ফেলছে, আর আমরা এটাই জানতাম মার্কেট একবার মুভ করে না, মার্কেট মাল্টিপল সুইং বানায় মুভ করে, বিকজ আগে মার্কেট টোটালি ইজি ছিল, এখন আর নাই, বস হয়ে গেছে, বস হয়ে গেছে। এইবার এত সুন্দর বাইংয়ের কনসলিডেশন চাবো না, চাইলাম মার্কেট মিক্স মাল্টিপল সুইং। যদি কিছু লেভেল থাকে লাইক ফিবোনাকি রিট্রেসমেন্ট, এটার 0.2% থাকে, এইখানের ভিতরে যদি মার্কেট কনফ্লিকশন করে, দিস ইজ আ বেজ লাইন, গতকালকে দেখাইছি। সো যদি মার্কেট বেজ লাইনের ভিতরে থাকে, ছোট ছোট ক্যান্ডেল বানায়, তার মানে মার্কেট একটা বাইং হবে, ফেক বাইং, ফেক বাইং। সো এই বাইংটা হওয়ার পরে আপনি সেলটা করেন। স্টিল এত বড় বাইংয়ের সেলিং কিন্তু আপনি পান নাই। হ্যাঁ, যদি মার্কেট এখান থেকে নিচে চলে আসে, পুলব্যাক নিয়ে নিচে চলে আসে, তখন দেখা গেছে যে আমরা নিচের থেকে বাই করতে পারি, এই লেভেল থেকে বাই করতে পারি, 0.3 থেকে পারি। এবার একটা কথা আছে, প্রথমবার অ্যাকুমুলেশনের যেই কতগুলো সুইং পাইছেন, যেই পরিমাণে প্যারা হয়েছে, বিকজ এটা ম্যানুপুলেশন এরিয়া ছিল। সেকেন্ডবার কিন্তু ম্যানুপুলেশন এরিয়া না, সেকেন্ডবার পাবলিক পার্টিসিপেশন এরিয়া। এখান থেকে যদি ছোট ছোট সুইং বানায়, সো আইডিয়ালি মার্কেট একটা বাই হবে, দেন উই আর লুকিং ফর সেলিং, ইটস কাউন্টার ট্রেড। এখন অনেকে ভুল করে, এইখান থেকে ট্রেড নিয়ে এই পর্যন্ত রাইখা দেয়। আপ মার্কেট ভাই এই পর্যন্ত ডিজার্ভই করেন না আপনি, এটা আপনার ফার্স্ট টার্গেট। দেন মার্কেট যদি মুভ করে 0.3 পর্যন্ত, দিস ইজ ইউর সেকেন্ড টার্গেট। এক্সপেকটেশন উল্টাপাল্টা রাইখে লাভ নাই। অনেকে রাখে, মার্কেট মোমেন্টাম বুঝে না, রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:10 দিয়ে রাখছে, ঠিকই তো নাই। ও বুঝে গেছে? এগুলা ম্যাচ করে দেখেন, প্রত্যেকটা মার্কেট সেম জিনিস, প্রত্যেকটা মার্কেট সেমভাবে মোমেন্টাম করে। কোনো বিগ অর্ডার রান করার আগে ও এইটাই করে, বিকজ ও যদি এই জায়গা থেকেই এগ্রেসিভ অর্ডার রান করে দেয় আর পরে ম্যানিপুলেশন না ঘটায়, ও নিজেই মার্কেট উপরে নিয়ে যাবে। অ্যান্ড এইখান থেকে ও যদি 5 টাকায় কিনে, এইখান থেকে যদি নিচে আসা 3 টাকা যায়, ওর কিন্তু 2 টাকা না, ওর অনেক টাকা ভাই। 3 টাকায় ও আরও অ্যাড করবে, দিস ইজ অ্যাট দ্য মানি, অ্যান্ড এখন ডিসকাউন্ট প্রাইসে পায়ও। একটু আগে যেটা 5 টাকায় পাইছে, ওইটা এখন আর 3 টাকায় পাইছে। ও এই জন্যই এগ্রেসিভ বাই রান করে ফেলে। এটা বুঝার আগে, এটা আমরা বুঝি না, এটা বুঝার আগেই মার্কেট রান হয়ে যায়। বাট ওর জন্য কিন্তু এটা ডিসকাউন্ট প্রাইস। আর এত সেলিংয়ের পরে যারা এত বড় বাইং করছে, এরা হুদাহুদি করে নাই,
এটা মাথায় রাখেন। একটা সেলিং মার্কেটে এগ্রেসিভ বাইং এমনি এমনি কিন্তু আসে নাই, যদি সেটা ডাউনে হয়, অনেক ডাউনে হয়। এখন এটা ফাস্ট সুইংয়ে হলে ডিফারেন্ট। হোয়াট ইজ ফাস্ট সুইং? অ্যাকুমুলেশনে হলে ডিফারেন্ট। সো ম্যানিপুলেশন এরিয়ার পরে আসে পাবলিক পার্টিসিপেশন। সেকেন্ড, প্রথম বস ক্রিয়েট হওয়ার পরে ট্রেন্ড পুরাপুরি আপনি ধইরা ফেলতে পারছেন, দিস ইজ ট্রেন্ড শিফট। মার্কেট ডাউনে ছিল, আপ ট্রেন্ড শিফট হয়ে গেছে। বুঝে গেছে? এবার এই বস আপনি এইখান থেকেও দিতে পারবেন, এই বস আপনি এইখান থেকেও দিতে পারবেন, বাট এইটা যদি বস হয়, এইটা হবে আপনার চোখ, ক্যারেক্টার চেঞ্জ। CHOCH, চোখ, ক্যারেক্টার চেঞ্জ। সো দিস ইজ ক্যারেক্টার চেঞ্জ। মার্কেট এখান থেকে ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, দেন ম্যানিপুলেশন, দেন বস। ভাই এই জিনিসগুলো ভালো মতন লেখেন, পরে আমার কইবেন ভাই আমি কিন্তু কিছু বুঝি না। আমার এর থেকে সহজ করে যদি কয় কেউ বুঝাই দিতে ভাই, তাহলে আমি আর পারুম না ভাই, আমি সরি, আমি মাফ চাইছি। এর থেকে সহজ করে আমি কেমনে বুঝাবো, আমার কাছে ওই ওয়ে নাই, আমি পারুম না। আমি খুব ইজিলি মার্কেটের স্ট্রাকচার বুঝাচ্ছি, এর থেকে সহজ করে আমার মনে হয় না কেউ পারবে। অ্যান্ড আমি পারতেছি বিকজ এই জিনিস আমি বহুতবার কইরা আসছি, বহুতবার মার্কেটে আমি প্রতিনিয়ত এই জিনিস ফলো করে আসছি। সো ইটস ইজি ফর মি, দ্যাটস ওয়াই। আর না হলে বোঝানোটা অনেক বেশি প্যারা হয়ে যায়। মানুষ আপনার নর্মালি জাস্ট বলবে যে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, বাট আমি আপনার প্রত্যেকটা কন্ডিশন বলতেছি যে এইখানে আসলেও মাল্টিপল সুইং হয়ে দেন স্টপ লস হিট হয়ে যাইতে পারে, মাথায় রাখেন। প্রথমবার ম্যানিপুলেশন হইলে সেকেন্ডবার হবে না, বিকজ অলরেডি মার্কেটের ট্রেন্ড শিফট হয়ে গেছে। সো এরপরের বার উই ডিজার্ভ 50%। এবার আপনার ফিবোনাকি রিট্রেসমেন্টের 50% লেভেল থেকে আপনি বাই করবেন। এবার এইখানে কাজ করে আপনার মার্কেটের ডাইনামিক অর সাপোর্ট লেভেল। এই যে আমরা মার্কেটের ভিতরে দেখি না যে মার্কেট প্রত্যেকবার এইভাবে মুভ করতেছে, ওইটা কখন? মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই হওয়ার পরে। এবার দিস ইজ আ বাইং এরিয়া। যদি 50% লেভেলের কাছাকাছি আসে, 60% বা 0.7% আপনার স্টপ লস, এইটা আপনার ফার্স্ট টার্গেট। এবার এখানে আপনার ভয়ের কিচ্ছু নাই ভাই, এখানে আপনার ভয়ের কিছু নাই, আপনি সিস্টেম ফলো করতেছেন, কোনো প্যারাই না। বুঝে গেছে? বিকজ মার্কেটের ট্রেন্ড আপনার শিফট করে ফেলছে। ট্রেন্ড ইম্পর্টেন্ট বুঝা, এই জন্য আমি আমার অনেকগুলো ভিডিওতে বলছি। অনেকে বলে ভাই আমি ট্রেন্ড পারি। যেই মানুষ ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারে ও তো ট্রেডার, ওর কোনো ভুলই থাকার কথা না। ট্রেন্ড আইডেন্টিফাই ইটস টু মাচ টাফ। এটা সাপোর্ট রেজিস্ট্যান্স সবাই আইডেন্টিফাই করতে পারে, ডিমান্ড সাপ্লাই এরিয়া সবাই আইডেন্টিফাই করতে পারে, একটা অর্ডার ব্লক ক্যান্ডেল সবাই আইডেন্টিফাই করতে পারে, একটা ফেয়ার ভ্যালুর ক্যান্ডেল, ফাঁকা ক্যান্ডেল থাকলে এটা ফেয়ার ভ্যালু, এটা সবাই আইডেন্টিফাই করতে পারে। বাট মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং, ও ভাই মার্কেট শিফটিং কই হয়েছে, এইটা পারে না দেখেই মানুষ অর্ডার ব্লক বুঝে না। এটা পারে না দেখেই ফেয়ার ভ্যালু থেকে অর্ডার রান করে দেখে মার্কেট সেলিং আসছে। এটা পারে না দেখেই মার্কেটের সাপোর্ট লেভেল থেকে বাই করার পরও দেখে স্টপ লস, বিকজ ও ডাউন মার্কেটে রেজিস্ট্যান্স খুঁজতেছে। যখন আপনি মার্কেট শিফট বুঝে যাবেন, এরপর জাস্ট চিন্তা করবেন যে নিচের থেকে বাই করবো, উপরের থেকে সেল করবো। এবার কি হবে? এইখানে যদি লস হয়, নো প্রবলেম, এই মার্কেট এখান থেকে লস হয়েছে, পরবর্তী বার আবার এখান থেকে ট্রেড রান করবেন। মনে রাখেন মার্কেট কিন্তু শিফট, ইন ওয়ান ট্রেড আপনার লস রিকভারি হয়ে যাবে, এটা আমি লেখা দিতে পারবো আপনাদের। এখন আমি এই অ্যানালাইসিসগুলো মূলত 1 মিনিটে করি, 5 মিনিটে করি, আর এটা ভাইয়া বিশ্বাস করেন সব থেকে কঠিন জিনিস। এটা ঢুকায় ফেললে আপনি মার্কেটের সব বুঝেন। এই অর্ডার ব্লক এগুলো একদিনে বোঝা যায়, একদিনে বোঝা যায়। মার্কেট স্ট্রাকচার ইজ ইম্পর্ট্যান্ট। এইবার আমার মার্কেটের ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্সে আমি ট্রেড এক্সিকিউট করতে পারবো, এটা আমার ফার্স্ট টার্গেট। বিকজ সুইংয়ে যখন আসে একটা মার্কেট এইখান থেকে যদি মুভ করে, ও সুইংয়ে আসলে কনসলিডেশন নিবে। এইবার কনসলিডেশন নিতে আইসা যদি মার্কেট নিচে আইসা পুরোটা লস করা দেয়, কী করবেন? এমন বহুতবার হয়। এই জন্যই আমরা পজিশন সাইজিং করি। যখনই মার্কেট কনসলিডেশনে আসে আমরা এখান থেকে ট্রেড অফ করে দিই। একদিন দেখাইছিলাম না যে এখান থেকে যদি আমি ট্রেড অফ করি, এই পুরো ক্যাপিটাল আমার প্রফিটের, আর নিচের থেকে যখন আমি আবার ট্রেড রান করি, আমি আমার প্রফিটের ক্যাপিটাল দিয়ে ট্রেড নিছি। খেয়াল আছে? খেয়াল রাখেন, পরে কোর্সের শেষ করেন না ভাই আমি কিছু শিখি নাই, দায় থাকবেন আল্লাহর কাছে। আমি আমার বেস্ট ট্রাই করতেছি, প্রত্যেক দিনের সাথে প্রত্যেক দিন মার্জও করে দেওয়ার ট্রাই করতেছি, যাতে আপনার মনে থাকে। প্র্যাকটিস কেমনে করবেন সেটাও দেখাই দিচ্ছি, আমার ব্লেম দিয়েন না ভাই প্লিজ। ওকে, সো এবার এইখান থেকে মার্কেট শিফট হয়ে উপরের দিকে যাবে, তখন এটার আমি কি বলবো? এই যে এটা ধরেন আপনার মার্কেটের সেলিং এরিয়া, অ্যান্ড দিস ইজ, হ্যাঁ হইতেই পারে মার্কেট এখানে মাল্টিপল সুইং বানাচ্ছে, এমন না যে একবারই চলে যাবে।
অ্যান্ড মাল্টিপল সুইং স্টপ লস হিট করেও পড়ে গেছে। এটা হয়, স্বাভাবিক, এটার ভিতরে কোনো প্যারা নাই, ভয়েরও কোনো কারণ নেই, বিকজ সিস্টেম যতটুক সম্ভব। এবার আপনি এই কন্ডিশন ম্যাচ পাইছেন, বাট দেখেন আপনার সেশন ওপেন হইতে 1 ঘন্টা বাকি, কি করবে? এই 1 ঘন্টা তেনাই পেঁচাবে, অ্যান্ড সেশন ওপেন হওয়ার সাথে সাথে উল্টা একটা ফেক সেলিং দিবে। বাট আমরা তো সেলিংয়ের পরে বাইং খুঁজি, দেন আমরা এখান থেকে আবার বাইংয়ে খুঁজবো। একটু বেটারভাবে যদি নিজের মাথাটারে খাটান, দেখবেন সব ম্যাচ হয়ে যাচ্ছে ভাই, সব দেখবেন ম্যাচ হয়ে গেছে। এবার আমি আপনারা বলছি যে আমি তো সেলিং দেখলে বাইং করতে বলবো, এটা আপ মার্কেট দেখে ঠিক আছে। যদি ডাউন মার্কেট থাকতো তখন কি আপনি সেলিংয়ের পর বাইং খুঁজতেন? এটা তো আপ মার্কেট, সেলিংয়ের পর বাইং খুঁজবো। ধরেন মার্কেটটা ডাউন, আমি এখান থেকে করায় ফেলি। ধরেন ডাউন মার্কেট, এটা ডাউন মার্কেট, অ্যান্ড মার্কেটে দেখলেন সেলিং হয়েছে, তাহলে আপনি কি সেলিংয়ের পরে আরও সেলিং চান না বাইং চান? ভাই মার্কেট যেহেতু ডাউন, বাইং সব অ্যাভয়েড করেন, ট্রেড মিস করেন, দেন এখান থেকে আসেন। দ্যাটস ওয়াই খেয়াল করবেন যে মাঝে মধ্যে লন্ডন সেশনে যখন সেল হয়, পরবর্তী সেশনে সেলই হয় বিকজ অফ ট্রেন্ডের ডাউন। আমি একটু আগে বলছি যে ভাই ট্রেন্ড ইম্পর্ট্যান্ট, ডাউন ট্রেন্ড। সো মার্কেট যদি এইখান থেকে ডাউনে থাকে, ট্রেন্ড যদি ডাউনে থাকে, আর যদি দেখেন সিডনি সেশন এইখান থেকে ডাউনে আসে, বাই করলে খুব কম সময়ের জন্য, বিকজ এটা কাউন্টার বাইং। ট্রেন্ড যেদিকে ওদিকেই ট্রেড নেন, ট্রেন্ডের বিপরীতে যায় ট্রেড নেওয়ার দরকার নাই, যেদিকে ট্রেন্ড আছে ওদিকে ট্রেড নেন। সো ডাউন মার্কেটের ট্রেন্ড যদি মনে হয় এখান থেকে হালকা একটু বাইং হবে, ওইটা ডিফারেন্ট হিসাবে আপনি চাইলে কাউন্টার ট্রেড করতে পারেন পুলব্যাকে, বাট মোস্ট অফ দ্য কেসেস চিন্তা করবেন ডাউনের ট্রেড নেওয়ার। যেই দিকে ট্রেন্ড ওদিকেই আপনি থাকেন, লং টার্মে যায় লস খুব কম হবে। ট্রেন্ড ফলো করবেন, নিচের থেকে বাই করবেন, উপরের থেকে সেল করবেন, আবার ট্রেন্ড ফলো করবেন, নিচের থেকে বাই করবেন, উপরের থেকে সেল করবেন, শেষ। ইটস টু ইজি। ওকে, এবার দেখেন আপনার সেকেন্ড বসটাও ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে, দেখছেন? অ্যান্ড এইভাবেই মার্কেট কাজ করে, মিলান, এইভাবেই মার্কেট কাজ করে। দেন ক্রিয়েট আ মাল্টিপল সুইং। এবার একটু প্যারা হওয়া শুরু হবে, কেন? 3 নম্বর সুইংয়ে আসলে ঝামেলা হয়। কোনো কোনো সময় মার্কেট 2বার বস হওয়ার পরেই শিফট হয়ে যায়, কোনো কোনো সময় মার্কেট 3বার বস হওয়ার পরে শিফট হয়ে যায়। কেন? বিকজ এখান থেকে যারা বাই করছে, এই মুভগুলো যদি অনেক বড় হয় তখন দেখা গেছে যে এরা বের হয়ে যায়। বাট এই মুভগুলো যদি ছোট হয়, লাইক এমন, ধরেন এইখান থেকে মুভ হয়েছে, হালকা একটা কনসলিডেশন নিছে, হালকা কনসলিডেশন নিছে, হালকা কনসলিডেশন নিছে, হালকা কনসলিডেশন নিছে, এইভাবে যদি যায় তাইলে আইডিয়ালি 2-3বার বস বানায় মার্কেট, 4বারও বানায়। বিকজ এইখান থেকে প্রাইস ধরেন আমি 5 টাকায় কিনছি, এখান থেকে আমি প্রাইস 5 টাকায় কিনছি, এইখানে আসতে আসতে ধরেন আমার 10 টাকা হইতে সুইং ক্রিয়েট করলো 30টা, ওকে সমস্যা নাই, তখন দেখবেন 4বারও বস ক্রিয়েট হয়েছে। বাট আপনি এইখান থেকে 5 টাকায় কিনছেন, এইখান থেকে 5 টাকায় বা এইখান থেকে 5 টাকায় কিনছেন, এইখানে 15 টাকা হয়ে গেছে, ঝামেলা। সো মার্কেটে এগ্রেসিভ মুভমেন্ট যখন আসে তখন 3বার 4বার বস এই কন্ডিশনে থাকেন না, তখন আবার ডিফারেন্ট সাইকোলজি ইউজ করেন। আমি আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন বুঝাচ্ছি, মার্কেট কিন্তু ভাই আপনি নিজে ধরবেন, মার্কেটটা আপনি নিজে অ্যানালাইসিস করবেন, এটা ডিপেন্ড করবে আপনার ডেডিকেশনের উপরে। আমি আপনারা দেখায় দিচ্ছি ঠিক আছে, বাট দিন শেষে এটা আয়ত্ত কিন্তু আপনার অ্যানালাইসিস দিয়ে করতে হবে, আর না হলে আপনি প্যারায় পড়ে যাবেন। ওকে, দেন আবার মার্কেটের ফিবোনাক্কি রিট্রেসমেন্ট, দিস ইজ আ বাইং এরিয়া ফর মি। এবার এই জায়গাতে আমি বাইং অপরচুনিটি খুঁজবো, এটা আমার ফার্স্ট অপরচুনিটি বাইংয়ের। এবার এখানে দেখবেন আপনার অর্ডার ব্লকও আছে, ফেয়ার ভ্যালু আছে। দিস ইজ মাই সেকেন্ড বাইং অপরচুনিটি অ্যান্ড দিস ইজ মাই থার্ড বাইং অপরচুনিটি। এবার যেইখান থেকেই আপনার সাইকোলজি ম্যাচ হবে, মার্কেট এই বেস লাইন বানায় উপরেও যাইতে পারে, নিচেও আসতে পারে, অ্যান্ড মার্কেট এইভাবেও ক্রিয়েট করে ফেলতে পারে। মার্কেট যদি এমন ক্রিয়েট করে অ্যান্ড যদি দেখেন যে এই সাপোর্টের স্টপ লস হিট, এখান থেকেও বাই করতে পারবেন, এখান থেকেও বাই করতে পারবেন, প্যারা নাই, অ্যাটলিস্ট এই পর্যন্ত ফার্স্ট টার্গেট। বিকজ আমরা জানি মার্কেট যখন নিউট্রাল বানায় তখনও কিন্তু মার্কেট উপরের স্টপ লস নিয়ে আসে, বিকজ এই মার্কেট যদি এই নিচ পর্যন্ত আসে, এদের স্টপ লস না নিয়ে আসলে দেয়ার ইজ আ লট অফ অর্ডার, এখানে প্রচুর পরিমাণে সেলিং অর্ডার, এগুলো না নিয়ে আসলে মার্কেটের যারা অন্যের প্রফিটে লস করে, মানে মার্কেট মেকার যারা আছে, এদের অনেক বড় লস হয়ে যাবে। সো এটা মাথায় রাখেন, বড় মুভমেন্ট নেওয়ার আগে, কোনো ট্রেন্ড চেঞ্জ হওয়ার আগে স্টপ লস তো ভাই কম্পালসারি।
স্টপ লস কম্পালসারি, এইটা মোস্ট অফ দ্য টাইম হবেই। সো এইখান থেকেও আপনি বাইং অপরচুনিটি খুঁজেন। হ্যাঁ, মাঝে মধ্যে দেখবেন এখান থেকে চোখ ক্রিয়েট হয়ে গেছে, মাঝে মধ্যে দেখবেন যে মার্কেট এগ্রেসিভ মুভ করার কারণে ওর ক্যাপিটাল ভালো রান হয়ে গেছে। আমরা তো বলছি যে মার্কেট যখন মাল্টিপল সুইং ক্রিয়েট করবে তখন দেখব কি এখানে মার্কেট চোখ ক্রিয়েট করে ফেলছে। অ্যান্ড এটাও বলে দেই CHOCH, দেখবেন এখানে চোখ হয়েছে। অ্যান্ড আমরা একটু আগে তো এইটার আশায় আসছিলাম না যে মেজর সুইং লো ব্রেক হইলেই মার্কেট চোখ হবে, বাট এখন আমরা এটা কেন, বিকজ নিউট্রাল প্যাটার্নে আছি, তাই না? বাট মাথায় রাখেন চোখ ক্রিয়েট হইলেও উপরের স্টপ লসগুলো কিন্তু বাকি। সো এই যে কনসলিডেশন হবে না, এবার এই কনসলিডেশনে আপনি লং বাইং করতে পারবেন। যদি লিকুইডিটি সুইপ হয়ে না আসে, আপনি শিওর থাকেন মার্কেটের লিকুইডিটি সুইপ হবে, আপনি এই পর্যন্ত টার্গেট দিয়ে রাখেন। বুঝে গেছে? কন্ডিশনগুলো ম্যাচ করায়েন, আপনার জন্য ইজি হবে। চোখ ক্রিয়েট হইলে আমরা কি দেখাইছি গতকালকে, মার্কেট যখন চোখ ক্রিয়েট হবে তখন আমরা এই অ্যাকুমুলেশনটা কিন্তু আবার এইখানে চলে আসবে ভাই, এই যে, বিকজ এইটা মার্কেটের, এক মিনিট পাবলিক পার্টিসিপেশনটা দেই, দিস ইজ অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন আর পাবলিক পার্টিসিপেশন, যেটা এই জায়গা থেকে হইছে, এই যে ম্যানিপুলেশন আর পাবলিক পার্টিসিপেশন, দেন এটা টোটালি পাবলিক পার্টিসিপেশন, টোটালি পাবলিক পার্টিসিপেশন, দিস ইজ ডিস্ট্রিবিউশন। মানে এইখান থেকে যে প্রফিটটা নিছে ওরা, এইখান থেকে যে স্টার্ট করছে ওইটা এখন ডিস্ট্রিবিউট করবে, ডিস্ট্রিবিউশন। এবার এই ডিস্ট্রিবিউশনটা কেন, এবার একটু ম্যাচ করেন, এটাও আমি বহুতবার বলছি, আপনারা হয়তো মিলাইতে পারবেন। আমি যদি মার্কেটের ভিতরে 1 কোটি টাকার বাই করতে চাই, ওইটার অ্যাগেনস্টে আমার কিন্তু 1 কোটি টাকার সেলারও লাগবে। বুঝে গেছে? সো যখন ও প্রাইসটা ডিস্ট্রিবিউশন করবে, ও এইখানে সেলিং প্রাইস অ্যাকশন বানাবে, সেলিং প্রাইস অ্যাকশন বানাবে যাতে সেলাররা এখান থেকে এন্ট্রি নেয়। আর যখন সেলিং প্রাইস অ্যাকশন বানাবে তখনই ওইখান থেকে সেলাররা এন্ট্রি নিলে ও এইখান থেকে যা বাই করছে এখানে সেল দিতে পারবে। সো 1 কোটি টাকা থেকে 20 লাখ টাকা দিয়া ও এইখান থেকে দেখবেন যে ডাউনে শিফট করতেছে, মানে সেলিং প্রাইস অ্যাকশন বানাচ্ছে। যখন সেলাররা এন্ট্রি নেবে ও ডিস্ট্রিবিউট করে দেবে অর্ডারগুলো যা রান করছে এইখানে। এখানে যদি ধরেন ও 5 টাকার অর্ডার রান করে, এখানে তো $15 হয়েছে, সো ওই $15 নিয়ে তো বের হয়ে যেতে পারবেন না, কাউরে সেল দিতে হবে। দ্যাটস ওয়াই আপনি যখন এক্সনেসে কোনো অর্ডার অফ করেন, এক্সনেস আপনারা বলে যে সেল অর্ডার করছেন, ওকে? সো এটা মাথায় রাখেন। সো এই যে ডিস্ট্রিবিউশনটা করতেছেন, আপনি যদি এখান থেকে জাস্ট নর্মালি থাকেন তাহলে আপনি কিন্তু বের হইতে পারবেন না। যদি এটা আমরা করি না, এটা মার্কেট মেকারেরা করে। সো ওরা এখান থেকে সেলিং প্রাইস অ্যাকশন বানায় 20 লাখ টাকা খরচ করে, নিজের পকেটের টাকা খরচা করে। যখনই সেলিং প্রাইস অ্যাকশন হয়, মাঝখানে মাঝখানে ওরা ওদের ক্যাপিটাল ডিস্ট্রিবিউট করে, আর যখনই ডিস্ট্রিবিউট করে মার্কেট মেক্স সুইং। বিকজ বাইং হয় না, বিকজ ওরা আর বাই করতে চায় না, সেলিং অপরচুনিটি ওদের মূলত থাকে, সো ওরা এখান থেকে সেল করে। সো যখনই এখান থেকে সেল করে, কোনো ইনস্টিটিউশনাল যদি সেল করে, অন্য কোনো ইনস্টিটিউশনাল কিন্তু এখান থেকে অন্য ডিফারেন্ট কাইন্ড অফ অপরচুনিটি খুঁজতেছে। এমন না দুনিয়া সব ইনস্টিটিউশনাল একসাথে বাই সেল করে, তাইলে মিউচুয়াল ফান্ড জিন্দগিতে লস করতো না, বুঝছেন? সো এখান থেকে দেখেন ডিস্ট্রিবিউশন যখন শুরু হয়, অন্য আরেকটা মার্কেটের অ্যাকুমুলেশন স্টার্ট হয়, দ্যাট ইজ অ্যাকুমুলেশন এরিয়া। মানে ট্রেন্ড স্টার্ট, ডাউন ট্রেন্ড স্টার্ট, আপ মার্কেট ছিল, এবার ডাউন মার্কেট স্টার্ট হয়েছে। এবার স্টার্টিং এরিয়ার পরে কি পাই? ম্যানিপুলেশন পাই না? দিস ইজ দ্য ম্যানিপুলেশন এরিয়া। এই যে দ্যার ইজ আ লট অফ লিকুইডিটি লাইক দিস, এখানে আসে, দেন এখানে আসলে তো আপনি চিন্তা করবেন মার্কেট তো আপই আছে, বাট এইখানে কিন্তু সেলিং প্রাইস অ্যাকশন, এই লিকুইডিটিগুলো থাকার কারণে এখান থেকে মার্কেটের লিকুইডিটি সুইপ হয়েছে। দেন আপনি এখানে আইসা শান্তি মতন সেলও করতে পারবেন না, বিকজ আপনার ভয় কাজ করবে। বাট মনে রাখেন, মার্কেট যখনই ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে, মানে এন্ডিং স্টার্ট হয়েছে অন্য একটা মার্কেট, ডাউন মার্কেট, যেটা আমরা কন্টিনিউশন ডাউন মার্কেট বলি, কন্টিনিউশন ডাউন মার্কেটের কি শুরু হয়েছে? অ্যাকুমুলেশন স্টার্ট হয়েছে। আর অ্যাকুমুলেশনের পরের ধাপ কি? ম্যানিপুলেশন আর পাবলিক ফেস। দিস ইজ দ্য ম্যানিপুলেশন আর পাবলিক ফেস। খেয়াল করছেন? সো চোখ ক্রিয়েট হইলেই আপনি যে 50% কনসলিডেশনে আমরা কি করি, একটা মার্কেটের চোখ ক্রিয়েট হয়েছে 50%-এর কনসলিডেশনে, এইখান থেকে সেল করা স্টার্ট করি, মার্কেটে আমার লস করে পরে আহে,
বিকজ অফ আমি প্রসেস ফলো করি না আর আমি জিনিসগুলো বেটারভাবে আইডেন্টিফাই করি নাই যে আমি কি করতেছি। প্রত্যেকটা মার্কেট যখন ওপেন হয় অ্যাকুমুলেশনের পরে ম্যানিপুলেশন থাকেই, আর ওই ম্যানিপুলেশনই এই সেলিংটা আসে। ম্যাচ হয়েছে, প্রত্যেকটা ডট কানেক্ট হচ্ছে, আশা করি প্রত্যেকটা ডট কানেক্ট হচ্ছে, ঝঝামেলা নাই। এবার এই ম্যানিপুলেশনের পরেই আমরা পাবলিক পার্টিসিপেট করি। এবার দেখেন যখন মার্কেটের ম্যানিপুলেশন হয়ে যায়, এবার আমরা এইখান থেকে 50% লেভেল থেকে সেল করতে পারি, বিকজ মার্কেটের ট্রেন্ড অলরেডি কনফার্মেশন চলে আসছে। দিস ইজ আওয়ার ফার্স্ট টার্গেট। স্টপ লস বড় রাখেন, অভ্যাসটা ভালো, মার্কেটের এজেস থাকে। ওকে, দেন মার্কেট এখান থেকে যখন সেল আসে, দেন যদি বেজ লাইন বানায় তাহলে তো আস্তে করে স্টপ লস হিট করায় কনসলিডেশন দিয়া পরে এখান থেকে আবার অর্ডার রান হবে, আবার মার্কেট মেক্স মাল্টিপল সুইং, দেন আবার এখান থেকে অর্ডার রান হচ্ছে। কালকে যে দেখাইছিলাম মার্কেটের মোমেন্টাম মিলছে, দেখেন এবার এবার আপনি বস চোখ যা কিছু আপনার লাগে সব হয়ে যাবে, বাট থ্রু দ্য মার্কেট ফেস। এটা আরও বেটারভাবে বুঝবেন যখন মার্কেটের ডিলিং রেঞ্জ বুঝবেন। এখন এই জিনিস যতক্ষণ পর্যন্ত আমি সবগুলো যে আপনার না শিখাইতে পারবো বেসিক লেভেলে, ততক্ষণ আমার মনে চাবে আমি দৈনিক ক্লাস করাই। কেন? নাহলে আপনি বুঝবেন না। কালকে আপনার মনে হয়েছে আপনি মনে হয় মার্কেট অনেক সুন্দর মতন অ্যানালাইসিস করতে পারেন, বাট আজকে ওইটার সাথে যখন মার্চ করছেন দেখেন অনেক কিছু ডিফারেন্ট। বস 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 চোখ, বস মানে কন্টিনিউশন মার্কেট, চোখ মানে রিভার্সাল মার্কেট, বস মানে কন্টিনিউশন মার্কেট। কন্টিনিউশন আপ ট্রেন্ড, নিউট্রাল মার্কেট, রিভার্সাল মার্কেট, কন্টিনিউশন ডাউন ট্রেন্ড। দ্যাটস ইট, ইজি, খুবই ইজি। এইবার এই যে আমরা 50% লেভেলে যে বাই করতেছি, অ্যাকুমুলেশন পরে ম্যানিপুলেশনে আমরা 50%-এ বাই করি না, বাট যখন মার্কেট মোমেন্টাম শুরু হয়ে যায় তখন কিন্তু আমরা 50%-এ বাই করি। আর এই কন্ডিশন আপনি বহুত পাবেন, বহুত পাবেন। 50%-এ যে বাই করার কন্ডিশন, এটা প্রত্যেকটা বার আপনি খেয়াল করবেন, প্রত্যেকবার মার্কেট যখন মুভ করে পরবর্তীবার ফিবোনাকি রিট্রেসমেন্ট ইউজ করলে এই যে এখানে মুভমেন্ট, কনসলিডেশন, 50% ফিবোনাকি প্রত্যেকবার 60% থেকে মানে কনফার্মেশন যে এখান থেকে পাবেন আপনি। দেন দিস ইজ স্টার্টিং এরিয়াটা কোথায়, এক মিনিট, ওকে দিস ইজ স্টার্টিং এরিয়া, দিস ইজ এন্ডিং এরিয়া। এই দেখেন 50% লেভেল থেকে যেইখানে কনফার্মেশন পান গেল এটা, দেন এটা হলো আপনার এন্ডিং এরিয়া, দিস ইজ স্টার্টিং এরিয়া। এই দেখেন বলছিলাম 50% লেভেল থেকে প্রফিট দিয়া পরে বেরোইছে, দেন আবার মার্কেট শিফট। বাট এইগুলা যেভাবে আমি আপনারা বুঝাইছি ইটস এ ভ্যালিড, নো প্রবলেম, সমস্যা নাই, বাট এইভাবেই মার্কেট মুভ করবে না, এত ইজিলি মুভ করবে না। আপনার মার্কেট স্ট্রাকচার নিজের ম্যাচিং করে নিতে হবে। এখন এই যে 50% লেভেল থেকে বাই সেল করতে পারেন, এটা দুইটা কারণে হয়। কেন? সাপোর্ট আর রেজিস্ট্যান্সের কারণে। আর সাপোর্ট রেজিস্ট্যান্স দুইভাবে হয়, এক ডায়নামিক, এক স্ট্যাটিক। ডায়নামিক কেমনে হয়? যখন আমি মার্কেটের কোনো ট্রেন্ড লাইন ড্র করি অ্যান্ড প্রত্যেকবার যখন মার্কেট একটা মুভ করে, কনসলিডেশন মুভ করে, কনসলিডেশন মুভ করে, কনসলিডেশন মুভ করে, কনসলিডেশন অ্যান্ড মুভ, দিস ইজ ডাইনামিক সাপোর্ট আর রেজিস্ট্যান্স। সেমভাবে স্ট্যাটিক সাপোর্ট রেজিস্ট্যান্স আছে রিভার্সাল মার্কেট। যখন মার্কেট নিউট্রাল হয় তখন আমরা এই রিভার্সাল মানে স্ট্যাটিক সাপোর্ট আর রেজিস্ট্যান্সে ট্রেড করি। বাট যখন মার্কেট ট্রেন্ডই থাকে, যেমন আমি আপনার বলছিলাম চপি মার্কেট অ্যান্ড ট্রেন্ডি মার্কেট খেলা আছে, সো চপি মার্কেটে আমরা স্ট্যাটিক সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড করি। এখান থেকে যদি কোনো সাপোর্ট ড্র করি বা রেজিস্ট্যান্স ড্র করি, এটার এগেনস্টে ট্রেড নেই। বাট যখন আমরা কোনো ট্রেন্ড আইডেন্টিফাই করে ফেলতে পারি তখন আমরা এই ডাইনামিকলি ট্রেড নেই। প্রত্যেকবার ট্রেন্ড আইডেন্টিফাইয়ের পরে ফিবোনাকি রিট্রেসমেন্ট ইউজ করি 50% লেভেল করে। প্রত্যেকবার ট্রেন্ড যখন আইডেন্টিফাই হয়ে যায় ফিবোনাকি রিট্রেসমেন্ট ইউজ। আরও অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস না শিখলে আপনি মার্চ করতে পারবেন না। জাস্ট সময় দেন, ইনশাআল্লাহ সব আপনারা দেখাই দিচ্ছি। দেখছেন প্রত্যেকবার এই ডায়নামিক লাইন ম্যাচ হবে যখন আপনি ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবেন। যদি চপি মার্কেটে যে এগুলা খাটাইতে চান প্রত্যেকবার লস করবেন। সো ট্রেন্ড আইডেন্টিফিকেশন ইম্পর্ট্যান্ট।
যখনই ট্রেন্ড আইডেন্টিফাই হবে দেখবেন এই ম্যাচগুলো কাজ করতেছে। এই যে এখান থেকে যদি মাইনর ট্রেন্ড আইডেন্টিফাই হয় দেখবেন কাজ করে, ট্রেন্ড আইডেন্টিফাই হয় নাই, কাজ করে নাই, শেষ। ইজি প্রসেস। সো প্রত্যেকটা জিনিস কম্বাইন করেন, আস্তে আস্তে দেখবেন ভাই ট্রেডিং টু মাচ ইজি, আপনার জন্য কোনো ঝামেলা হয় না। আপনি সবগুলো জিনিস ইজিলি এক্সচেঞ্জ দিতে পারতেছেন অ্যান্ড বুঝতে পারতেছেন। আশা করি আপনার প্রবলেম হবে না। ভিডিওটা 2-3 বার দেখেন, ইটস টু মাচ ইম্পর্ট্যান্ট। মার্কেট স্ট্রাকচার ম্যাপিং যদি বুঝা যান, ট্রেন্ড আইডেন্টিফিকেশন টু মাচ ইজি, টু মাচ ইজি। অ্যান্ড বুঝবেন আপনি কোথায় ক্যান অর্ডার রান করতেছে, কে অর্ডার রান করতেছে, কার স্টপ লস হিট হচ্ছে, আমি কি ম্যানিপুলেশনের আওতাভুক্ত আছি, না আমি পাবলিক পার্টিসিপেশনের আওতাভুক্ত আছি, না আমি ডিস্ট্রিবিউশনের আওতাভুক্ত আছি, আমি কি রিভার্সাল মার্কেটে আছি না কন্টিনিউশন মার্কেটে আছি। যদি কন্টিনিউশন মার্কেটে থাকি তাহলে আমি কোন সেক্টরে আছি, আমি কি 1 নম্বর বসে আছি না 3 নম্বর বসে আছি। একটা ট্রেন্ডের স্টার্টিং এরিয়াতে ও অনেক ফ্রেশ থাকে, ওর অনেক পাওয়ার থাকে, বাট যখন মুভমেন্ট নিয়ে ফেলে তখন ও স্লো হয়ে যায়। এই জিনিসগুলো আইডেন্টিফাই করা ইজি, অ্যান্ড এগুলো আপনি পারবেন, জাস্ট লাগবে সময় ইনশাল্লাহ। তাহলে ভাইয়া প্র্যাকটিস করেন ইনশাল্লাহ। আজকে মার্কেট অফ, সো ট্রেড দেখানোর মতন কিছুই নেই। বিটিসিতে ট্রেড করা এখন বোকামি, বিকজ মার্কেটে কোনো মোমেন্টাম নাই, আর নর্মালি মার্কেটে মোমেন্টাম থাকেও না, বিকজ যখন সেশন না থাকে মার্কেট মুভ করে না, বিকজ ফরেক্সের ট্রেডাররাই বিটিসিতে ট্রেড করে, গোল্ডে ট্রেড করে। সো ফরেক্সই যখন বন্ধ, ওই ট্রেডাররা এখানে আসেই না। আপনার আমার মনে হইতে পারে যে এই বিটিসিতে তো $2 বিলিয়ন ট্রেড হয়, তার মানে বিটিসিতে মনে হয় অনেক বেশি মুভমেন্ট থাকবে। বাট আপনি যদি নর্মালি দেখেন, শনি রবি মার্কেটের ভিতরে তেমন কোনো মোমেন্টাম আসে না, বিকজ যারা অ্যাকচুয়াল ট্রেডার, ভ্যালিড ট্রেডার, এরা মার্কেটের ভিতরে ট্রেড করে না। শুক্র শনি রবি 2 দিন ওদের সেভ করে, সারা মার্কেটে বছরে সারা সপ্তাহে কী করছে জার্নাল তৈরি করে, কয়টা ট্রেড করছে, কয়টা ট্রেড প্রফিট করছে। ভাই বিজনেসের ডিফারেন্ট হিসাব, আমরা যেইভাবে দেখি ওইভাবে আসলে ওরা দেখে না। বাট আমি আপনার সুন্দর একটা মার্কেট বুঝাই, ইজি, ওই যেভাবে আমি বুঝাইছি। সো ট্রেন লাইন দেখেন, ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করতেছে এখানে, খেয়াল করছেন। যদি স্টপ লসের দেখেন, উপরে স্টপ লসের এরিয়া আছে। সো যখন মার্কেট এখান থেকে উপরের স্টপ লসগুলো হিট করে ফেলবে, ওকে, দেন উই আর লুকিং ফর সেলিং অফ দিস এরিয়া। বাট কথা আছে, এখানে একবার স্টপ লস হিট করার পরে আবার রিটেস্টের পরে এখান থেকে আবার বাইং হইতে পারে, বিকজ মার্কেট অনেক স্লো, অনেক নিচে, লাইক দিস। এই যে মার্কেট যখন রেঞ্জ বাউন্ড হচ্ছিল, মার্কেট ব্রেক হয়েছে, রিটেস্টের পর বাইং হয়েছে, পরের বার সেল আসছে, খেয়াল করছেন। এই সেম জিনিস কিন্তু এখানেও হচ্ছে। আপনার মনে হইতে পারে ভাই টোটালি তো ম্যাচ হচ্ছে না, বাট ম্যাচ কিন্তু হচ্ছে, বোঝা যায় না। আমরা মার্কেট যেভাবে দেখি, মার্কেট কিন্তু ওইভাবে কাজ করে না। দেখেন এখানে একটা সুইং, 2টা সুইং, 3টা, 4টা, 5টা সুইং, 6টা সুইং। এখানেও যদি আপনি ড্র করেন দেখবেন 6টা সুইংয়ে আছে। একটা সুইং, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, ওকে, সেম মার্কেট নিচে। সো এইখান থেকে আপনি বলতেই পারেন যে ভাই মার্কেটে এখান থেকে এদের সেলিং, স্টপ লস সেলিং হইলে বাই করবো, বাট নো, ও রিটেস্টের পর বাই হয়ে পরে সেল আসছে। যেহেতু নিচে ও বাইং ডিজার্ভ করে, এত বড় সেলিংয়ের বাইং কই, সো ও বাইংটা দিয়া পরে সেল আসছে। সো সেমভাবে এত বড় সেলিংয়ের বাইং কই, ও হইতে পারে একবার বাইং দিয়া পরে সেল আসবে, বাট আগে পুরো কন্ডিশন বুঝেন ভাই, পরে ট্রেড করেন। এখানে একজনও কি আছেন যে ফার্স্টের দিন না সেকেন্ড দিন যে আপনাদের ট্রেড দিছিলাম আফটার লিকুইডিটি ট্রেড নেবেন, ওই ট্রেড এখন পর্যন্ত হোল্ড করছেন? আছেন এমন কেউ? থাকলে গ্রুপে বললেন, আপনারা দেখি ইনশাল্লাহ ডিসকর্ড অ্যাড করাই দিব না, আর সবারই ডিসকর্ড অ্যাড করে দিব, প্যারা না ইনশাল্লাহ। আর আমি ওই যে গ্রুপের ভিতরে আর টেলিগ্রামের ভিতরে পিকচার দিয়ে দিছি কাদের গিভওয়ের জন্য সিলেক্ট করছি। সো আপনাদের যদি আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা থাকে অ্যান্ড আপনারা যদি নিজের আইডিগুলো পান, তাহলে আমার বললেন, তাহলে আপনাদেরও গিভওয়ে অ্যাড করে দিব ইনশাল্লাহ। অ্যান্ড আমরা দেখাও করব একসাথে। আমি এদের দেখা করে ফার্স্ট গিভওয়েটা দিতে চাই, 6 জনকে দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি। অ্যান্ড বেটারভাবে প্র্যাকটিস করেন, যা কিছু করেন চিন্তা ভাবনা করেন। মার্কেট কিন্তু ওর গতিতে চলবে, আমাদের ম্যানেজ করে নিতে হবে, এটা বুঝেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।